চলো, আগের দিনে টোটাল 3টে ক্লাস কমপ্লিট হয়েছে। ফার্স্ট ক্লাসে চার্জের প্রপার্টি সম্পর্কে দেখেছিলাম, আলাদাভাবে তোমাদের বইতে চ্যাপ্টার আছে। আর তারপরে নেক্সট ছিল হচ্ছে কুলম্বস ল। কুলম্বস ল এর বেসিক যে পার্ট ছিল এ ফিজিক্যালস টু কে কিউ1 কিউ2 বাই আর স্কোয়ার। কে এর জায়গায় মান পুট করতে হচ্ছিল 1/4 পাই এপসাইলন যদি মাধ্যম থাকে, আর যদি মাধ্যমের পরিবর্তে শূন্য মাধ্যম থাকে তাহলে তখন বসাতে হচ্ছিল 1/4 পাই এপসাইলন নট, তাই না? এপসাইলন নটের যে প্রপার্টিজ বলেছিলাম, আজকে অনেকটা পার্ট তো এপসাইলন নিয়ে আলোচনা হবে। আর আজকের ওই পার্টটা নিয়ে আলোচনা করবো, অর্থাৎ তড়িৎ ভেদ্যতা কি, তড়িৎ ভেদ্যতা সম্পর্কিত রাশিগুলো সম্পর্কে দেখব। ঠিক আছে, আজকের টেস্ট নিচ্ছি না, পরের দিন টেস্ট নেব। যতটা কমপ্লিট হবে ততটা পর্যন্ত টেস্ট থাকবে। ঠিক আছে, চলো। সবার ফার্স্ট পয়েন্ট হলো তড়িৎ ভেদ্যতা বা পারমিটিভিটি। পারমিটিভিটি দুটো ওয়ার্ড যদি তুমি ভালোভাবে পড়ো তাহলে এর সম্পর্কে তোমার একটা বেসিক নলেজ চলে আসবে। যে পারমিটিভিটি মানে হচ্ছে গিয়ে কোথাও না কোথাও এই ওয়ার্ডটা রিপ্রেজেন্ট করতে পারমিটকে, পারমিট করতে। আর পারমিট মানে বাধা, পারমিট শব্দের অর্থ হলো বাধা। আর যদি তড়িৎ ভেদ্যতা শব্দটা যদি অ্যানালিসিস করো তাহলে বুঝতে পারবে তড়িৎকে ভেদন করার ক্ষমতা, তড়িৎ ভেদন করার ক্ষমতা, এই ওয়ার্ডটাকে বলা হয় তড়িৎ ভেদ্যতা। এবার আমি যদি আরেকটু ডিটেলসে, আজকের কাজ হচ্ছে কি এই জিনিসটাকে শেখা, তবে তার আগে আগের দিন লাস্ট কুলম্বস লয়েও এই পার্টটা এসেছিল। আর কতটা এসেছিল বলেছিলাম আমরা, যদি দুটো চার্জ থাকে, একটা হলো কিউ1 আর একটা চার্জ হলো কিউ2, একটা চার্জ কিউ1 আর একটা চার্জ কিউ2, এদের মধ্যে সেপারেশন যদি আর হয়, কিউ1 ও কিউ2 এদের মধ্যে সেপারেশন যদি আর হয়, তবে এদের মধ্যে ক্রিয়াশীল ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এফ ইজ ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন কিউ1 কিউ2 বাই আর স্কোয়ার। মিডিয়ামটা এয়ার মিডিয়াম হয়ে যাবে যদি শুধুমাত্র আমরা এখানে এপসাইলন নট ধরে নিই, তাই না? শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের জন্য শূন্য মাধ্যম, শূন্য বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে এপসাইলনটা রিপ্লেস হয়ে এপসাইলন নট হবে, আর যার ভ্যালু 8.854 ইন্টু 10⁻⁻12। দুটো কাজ সাথে সাথে আরো দেখতে হচ্ছিল যে এপসাইলনের একক আর মাত্রা কি হবে। এপসাইলনের একক ও মাত্রা, এর একক ও মাত্রা। চলো স্টার্ট করো করা। সহজ সহজ জিনিস, দুটো জিনিস ফটাফট বের করে ফেলো। ফর্মুলা ছিল এটা, এটা থেকে এটা আসবে, কিভাবে আনবো? একদম ইজি ব্যাপার। এপসাইলন মাল্টিপ্লাইড করো, এপসাইলন এদিকে চলে গেল, উপরে কিউ1 কিউ2 ছিল এখানেও, তার মানে উপরে কিউ1 কিউ2 থাকবে, নিচে 4 পাই, 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার। কিউ1 কিউ2 মানে দুজনের জন্যই আসবে কুলম ইন্টু কুলম, তার মানে কুলম স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই এর জন্য, সরি এফ মাল্টিপ্লাই করা হয়নি, 4 পাই এর জন্য কোনো একক আসবে না, আর স্কোয়ারের জন্য আসবে মিটার স্কোয়ার, আর এদিক থেকে আসছিল নিউটন। তো আমাদের ওভারঅল আসবে কুলম স্কোয়ার মিটার টু দি পাওয়ার -2 নিউটন ইনভার্স। আর যদি ডাইমেনশনের কথা বলি তো তোমরা সবকিছু পুট করে নাও, এম এল, যেমন কুলম মানে কত আইটি, আর মিটার মানে হচ্ছে এল স্কোয়ার, মিটার স্কোয়ারের জায়গায় নিউটন ইনভার্স, নিউটনের জায়গায় বসবে এম এল টি কি পাওয়ার -2। তো তুমি যদি এটা কমপ্লিটলি পুট করো তাহলে দেখবে এম কি পাওয়ার -1, এল কি পাওয়ার 3, টি কি পাওয়ার 4, আর আই স্কোয়ার, আর আই স্কোয়ার আমাদের রেজাল্টে আসবে। তো আমরা এভাবে এটা ডাইমেনশন অ্যানালিসিসও করতে পারি। আর আগের দিন কম বেশি এই পর্যন্ত সবার জানা ছিল যে এভাবে এভাবে আমরা ডাইমেনশন অ্যানালিসিস করেছিলাম। আর মাত্রার মান তো কম বেশি সবারই জানা, 8.854 ইন্টু 10⁻⁻12। যখন এর মানটা বসিয়েছিলাম 1 বাই এয়ার মিডিয়ামের জন্য, আমরা যখন এয়ার মিডিয়ামের জন্য এর মান বসিয়েছিলাম তখন 1/4 পাই এপসাইলন নট হয়ে যাচ্ছিল,
আর এর মান আসছিল 9 ইন্টু 10⁻9, 9 ইন্টু 10⁻9। তো আমার জন্য এই জিনিসটা হয়তো এবার ক্লিয়ার যে ফোর্সের জন্য হয় এফ ইজিক্যালস টু 1/4πε Q1 Q2 বাই আর স্কোয়ার। 1/4πε এর মান হবে 9 ইন্টু 10⁻9। আর যদি আমরা দেখি এপসাইলন নট শুধু যে বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমের জন্য মান কত আসবে, তাহলে আমরা বলবো 8.854 মাল্টিপ্লাইড বাই 10⁻12। এই ছোট ছোট জিনিসগুলো। তবে একটা প্রবলেম আছে, প্রবলেমটা খুব সহজ, যে এই মানটা অনেকটা বড়, আর এই মানটাকে অ্যাভয়েড করার জন্য আমাদের পড়তে হবে আপেক্ষিক তড়িৎভেদ্যতা। তবে আপেক্ষিক তড়িৎভেদ্যতা পড়ার আগে আরেকটু ডিটেলসে ফিল নেওয়া উচিত যে কি মানেটা কি বলতে চাইছে যে বাধা দান করার ক্ষমতা। বাধা দান করার ক্ষমতা, দেখো আমি এখান থেকে একটা কমন কনক্লুশন এটা আনতে পারি যে আমাদের যে ইকুয়েশনটা এফ ইজ ইকুয়ালস টু 1/4πε Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার, এটাতে খুব ক্লিয়ারলি এপসাইলনের মান অর্থাৎ তড়িৎভেদ্যতার মান যদি বৃদ্ধি পায় তাহলে এফ এর মান কমে যাবে। এপসাইলনের মান যদি বৃদ্ধি পায় তাহলে এফ এর মান কমে যাবে। এর মানে কি? এর মানে বিষয়টা খুব ইজি। দেখো আমি মনে করো এখানে একটা প্লাস চার্জ নিলাম, যত সময় পর্যন্ত না বুঝবে তত সময় মাথা হ্যাঁ হ্যাঁ করবে না, আগে ভালোভাবে শোনো। প্লাস আর মাইনাস এরা দুজন একজন আরেকজনকে অ্যাট্রাকশন করবে, রাইট? এরা দুজন একজন আরেকজনকে অ্যাট্রাকশন করবে। আমি এটা মনে করো শুধুমাত্র বায়ু মাধ্যমের জন্য যদি আমি ভাবি যে বায়ু মাধ্যমে রেখেছি প্লাস মাইনাস একজন আরেকজনকে অ্যাট্রাকশন করছে, আমি যদি এটাকে চেঞ্জ করে অন্য কোনো মাধ্যমে নিয়ে যাই লাইক ওয়াটার, তার মানে মিডিয়াম চেঞ্জ হয়েছে, অর্থাৎ ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের মান চেঞ্জ হয়েছে, এখনো অ্যাট্রাকশনই করবে, বাট যে ফোর্সটা এখানে কাজ করছিল সেই ফোর্সের মান এখানে কমে যাবে। কথা বুঝতে পারলে? আগে যা ফিল যেন পাও একদম, এখানে যা বল কাজ করছিল, এখানে যদি বল কাজ করে এফ, আর এখানে যদি এফ ড্যাশ বল কাজ করে, মাস্ট বি রিমেম্বার এফ এর মান এফ ড্যাশের তুলনায় বড় হবে, এফ এর মান এফ ড্যাশের তুলনায় বড় হবে। আর আমাদের কাজ হচ্ছে কি আজকের এটাই বোঝা যে হয় কত গুণ, যে রিলেটিভ পারমিটিভিটি এরপরে যেটা পড়বো আপেক্ষিক তড়িৎভেদ্যতা, এটাই বোঝাতে চাইবে যে কত গুণ বাড়বে বাধা, কত গুণ বেশি দেবে, বা বল কত গুণ কম কাজ করবে, তাই না? এবার আমাকে একটা সহজ কোশ্চেন থেকে আমি যাচ্ছি, আমাকে একটা সহজ কোশ্চেনের অ্যান্সার দাও। এটার মানে ফিলটা বুঝতে পারছো তো? যখন আমি এয়ার মিডিয়াম বা শূন্য মাধ্যমের পরিবর্তে অন্য কোনো মাধ্যমে নিয়ে যাব তখন কি হবে? বলটা কমে যাবে। বলটা কমে যাওয়া মানে শুধুমাত্র অ্যাট্রাকশন ফোর্স কমবে তা না, এখানে যদি রিপালশন ফোর্সও থাকতো সেটাও কমে যেত। তার মানে আমি এমন একটা ভাবে ভাবতে পারি, আমি দুটো চার্জকে ফার্স্টে একটা বেশি এপসাইলন যুক্ত মিডিয়ামে নিয়ে গেলাম, তার মানে তাদেরকে আলাদা করাও সহজ, তাদেরকে অ্যাড করাটাও সহজ। আবার উল্টোভাবে আমি যদি ওটাকে বায়ু মাধ্যমের ক্ষেত্রে রাখতাম তাহলে ওদেরকে বলো আলাদা করাটাও কঠিন আর অ্যাড করাটাও কঠিন। এটা হচ্ছে কি মোট কথা এটার ফিল। এবার এটার জন্য আরেকটু ডিটেলসে বলা যায়, আমি যেটা থিওরি থেকে আসে, তোমার ডাইইলেকট্রিক থিওরি থেকে, আমি সেটা কোনো একটা লেকচারে হয়তো আপলোড করে দেবো, মানে কম্পিটিটিভ ব্যাচে যেটা আলোচনা হবে সেটাতে তুমি যদি একবার দেখে নেবে। আসলে এক্ষেত্রে যখন আমরা কোনো একটা জায়গায় ক্ষেত্রে চার্জ রাখি, আসলে এরা পোলে ডিভিশন হয়, আর সেই পোল ডিভিশনগুলোকে আমরা বলি ডাই ইলেকট্রিক ডিভিশন। আমাদের পোলে ডিভিশন হয়ে যায়, এখানে মাঝখানে আমরা যে পদার্থটা রাখি সেই পদার্থটাকে পোলে ডিভিশন হয়। খুব কঠিন লাগছে এই লাইনটাকে আমি ইজি করছি। তোমরা একটা জিনিসের নাম শুনেছি ইনসুলেটর, হ্যাঁ কি না? ইনসুলেটরকে বাংলায় বলে অন্তরক। আচ্ছা, অন্তরক পদার্থ কাকে বলে বলো বলো, সহজ কোশ্চেন জিজ্ঞাসা করেছি। অন্তরক মানে কি ফিল পাও? অন্তরক বলতে কি ফিল পাও? যাদের ক্ষেত্রে না, অন্তরক মানে যারা তড়িৎ পরিবহন করে না, হ্যাঁ, যারা তড়িৎ পরিবহন করে না। বাট কুপরিবাহী, এই ওয়ার্ডটা শুনেছো সবাই? কুপরিবাহী মানে যারা, তাহলে আলাদা কোথায়? আলাদা এই পরাবিদ্যুৎ থেকে স্টার্ট হয়। আসলে ইনসুলেটর নিজেরা দু টাইপসের হয়, ইনসুলেটর দুটো টাইপের হয়। একটা হলো পরাবিদ্যুৎ, একটা হলো পরাবিদ্যুৎ বা পরাবৈদ্যুতিক পদার্থ, আর একটা হলো কুপরিবাহী। এই জিনিসটা শোনো ভালোভাবে, ক্যাপাসিটারে গিয়ে এই জিনিসগুলো ক্লিয়ার হয় ভালোভাবে বাচ্চাদের, তুমি আগে থেকে ক্লিয়ার করে নাও, ভালো হবে তোমার জন্য।
ইনসুলেটরের মধ্যে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে পরাবিদ্যুৎ আর একটা হচ্ছে কি কুপরিবাহী। সবার আগে মেটাল বা পরিবাহী কাকে বলে? আমি সহজ জিনিস জিজ্ঞাসা করছি, তুমি সহজ সহজ অ্যান্সার দেবে। বলো মেটাল বা পরিবাহী কাকে বলে? গুড, কি পরিবহন করতে সক্ষম? তড়িৎ পরিবহন করতে সক্ষম, তড়িৎ আধান পরিবহন করতে সক্ষম। মেটাল বা পরিবাহী তাদের বলে যারা তড়িৎ আধান পরিবহনে সক্ষম। মেটাল অর পরিবাহী অর কন্ডাক্টর। এরা ইলেকট্রন, একভাবে বলতে পারি যদি ইলেকট্রন থাকে তাহলে ইলেকট্রন খুব স্মুথলি প্রবাহ করবে। তো আমি যদি এই জায়গা থেকে একটু ডিফারেন্সিয়েট করার চেষ্টা করি, স্যার আপনি এটাকে ডিফারেন্সিয়েট করে দিন আমাদের জন্য, যে কিভাবে এই দুটোর সাথে ওইটার পার্থক্য রয়েছে। তো এই দুটোর সাথে এইটার পার্থক্য এটাই, এ তড়িৎ পরিবহন করতে পারে, ও একেবারেই দুজনের একজনও তড়িৎ পরিবহন করতে পারে না। তাহলে স্যার আবার আপনি এটাকে দুটো কিভাবে ক্লাসিফাই করলেন একটু বোঝো। একটা মনে করো একটা মেটাল রয়েছে, আমি চলো সবাইকে সেম ভাবে আঁকি, নয়তো বলবে আপনি কাউকে ভালোবাসছেন বেশি, কাউকে কম ভালোবেসে দিচ্ছেন। না, সবাইকেই সেম ভাবে ভালোবাসছে। এদিকে দেখো, আমি ফার্স্ট মেটাল, আমি যদি মেটালের ক্ষেত্রে প্লাস মাইনাস থাকে, মেটালের ক্ষেত্রেও প্লাস মাইনাস থাকে, মেটালের ক্ষেত্রে মাইনাসটাকে পুরোপুরি বাইরে বের করা যায়, মেটালের ক্ষেত্রে মাইনাসটাকে চাইলে পুরোপুরি বাইরে বের করে দেওয়া যায়, প্লাস অবভিয়াসলি বাইরে বের করা যায় না, তোমরা ছোট জিনিসটা জানো। এবার আসি এই দুটোতে, অন্তরকের মধ্যে দুটো ক্লাসিফিকেশন, পরাবিদ্যুৎ আর কুপরিবাহী। পরাবিদ্যুতের ক্ষেত্রে প্লাস মাইনাসের কেন্দ্র যেই দুটো রয়েছে, এই দুটো একসাথে থাকলেও দুটো টার্মিনাল করে দেওয়া যায় যদি তুমি বাইরে থেকে ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করো। তুমি বাইরে থেকে মনে করো ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করলে করলে কি হয়ে যাবে, ওর মধ্যে যে টার্মিনাল টার্মিনাল সেপারেট হয়ে যাবে, বাট বস্তু থেকে কি বাইরে বেরিয়ে গেল না। তার মানে ইনসুলেটরের বৈশিষ্ট্য হচ্ছে ইলেকট্রন, আমি ইলেকট্রনই বললাম, ইলেকট্রন বস্তু থেকে বেরোবে না, ইলেকট্রন বস্তু থেকে বেরোবে না। আচ্ছা বেরোবে না, বেরোবে না, এটা তো ক্লিয়ার যে বেরোবে না, কিন্তু তার মানে কি হবে, যদি পরাবিদ্যুৎ হয় তাহলে পোলে ডিভাইড হয়ে যাবে, পরাবিদ্যুৎ হলে পোলে ডিভাইড হয়ে যাবে, একটা প্লাস একটা মাইনাস। কিন্তু যদি কুপরিবাহী হয় প্লাস আর মাইনাস একসাথে থেকে যাবে, তুমি যতই বাইরে থেকে স্ট্রং ইলেকট্রিক ফিল্ড দাও না কেন, এই প্লাস মাইনাস ওর জায়গা থেকে সরবে না, প্লাস মাইনাস নিজের জায়গায় ফিক্স থাকবে। তো আমরা একভাবে ভাবি জিনিসগুলো একই, আর যদি কারেন্টের প্রবাহের দিক থেকে দেখো তবে জিনিসগুলো সত্যি এক, কিন্তু যদি কারেন্টের প্রবাহের দিক থেকে না দেখো তবে এক না। মেটাল, আবার মেটালের ক্ষেত্রে ইলেকট্রন বাইরে বের করা পসিবল, ইনসুলেটরের ক্ষেত্রে বাইরে বের করা পসিবল না। দু ধরনের হয়, একটা কুপরিবাহী আর একটা হচ্ছে পরাবিদ্যুৎ। পরাবিদ্যুতের ক্ষেত্রে প্লাস আর মাইনাস কেন্দ্র আলাদা করা সম্ভব, কুপরিবাহীর ক্ষেত্রে প্লাস আর মাইনাস আলাদা করা সম্ভব না, তুমি চাইলে যত ইচ্ছা স্ট্রং ইলেকট্রিক ফিল্ড দাও তাও পসিবল হবে না। ঠিক আছে, চলো এরপরে চলো লিখে নাও, যে যেটুকু লিখবে তাড়াতাড়ি, অনেকটা কিছু করাতে হবে এখন। আগের দিন সুপার পজিশনের কোশ্চেন কার কতটা কি হয়েছে, সুপার পজিশনের কোশ্চেন, সুপার পজিশনের কোশ্চেন কারো কিছু বেঁধেছে? সুপার পজিশন আগের দিন কি কি করিয়েছিলাম, ত্রিভুজ চতুর্ভুজ এসব তো, ত্রিভুজ চতুর্ভুজ লাস্টের দুটো হয়নি, আচ্ছা করিয়ে দেবো ওটা, মানে ওই যেটা আন্ডার রুট অফ 2mg ছিল একটা, আচ্ছা ঠিক আছে। ও বাদে বলো সুপার পজিশনে, মানে যেগুলো ওই ত্রিভুজ দিয়ে অঙ্ক আঁকা ছিল, হয়ে গেছে সবার? ত্রিভুজ চতুর্ভুজ কারা কারা করছে না, আচ্ছা ক্লাসের শেষে দেখতে হবে। আচ্ছা ও থাক, মারধরের কথা, চলো এবার এইদিকে দেখো, চেঞ্জ করি এটা, শোনো এবার আসবে আপেক্ষিক তড়িৎভেদ্যতা, আগের মতনই জিনিস, ডিফারেন্সটা একটু একদমই ইজি, দেখো ডিফারেন্স ইজি, ডিফারেন্স ক্রিয়েট করা শিখতে হবে। দেখো আমি একটা চার্জ নিলাম Q1 আর একটা চার্জ নিলাম আগের বারের মতন Q2, Q1 Q2, ডিস্টেন্স বিটুইন দেম আর আর সেপারেশনে রয়েছে। বলো ফোর্স কাজ করবে কত, বলবে স্যার কোন মিডিয়ামে আছে, আমি বললাম ফার্স্ট, বলো এয়ার মিডিয়ামে থাকলে কি হবে, তুমি বলো এয়ার মিডিয়ামে হবে 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার, এয়ার মিডিয়ামে ফোর্স কাজ করলো এটা, আর আমি এয়ার মিডিয়ামের জন্য এই ফোর্সটার দিচ্ছি, এয়ার মিডিয়ামের জন্য এই ফোর্সটার নাম দিচ্ছি এফ এয়ার, এফ এয়ার, এর এয়ার মিডিয়ামে কাজ করলো 1/4πε0
Q1 Q2 বাই আর স্কোয়ার। আমি বললাম না চল মিডিয়াম চেঞ্জ কর, তুমি বললে ওকে মিডিয়াম চেঞ্জ করব। মিডিয়ামের জন্য যে কোনো একটা মিডিয়াম আনলাম, নাম দিলাম মিডিয়াম। মিডিয়াম থাকলে কি হয়ে যাবে 1/4 পাই এপসাইলন Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। আমি বললাম চলো এবার দুজনকে ডিভাইড করো, দুজনকে ডিভাইড করো। স্যার কার থেকে কাকে ডিভাইড করো? আমি বললো তোমার ইচ্ছা, তুমি যার সাথে যা ইচ্ছা করো। তুমি বলে এআর এফ এআর বাই এফ মিডিয়াম করবো। এফ এআর বাই এফ মিডিয়াম করলে কত আসবে? উপরে দেখো 1 বাই, দেখি, ওহো 1 মিনিট, চলো চলো এদিকে দেখো। একটা আছে এফ এয়ার মিডিয়াম, এফ এয়ার মিডিয়ামের জন্য আসবে 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। নিচে মিডিয়াম 1/4 পাই এপসাইলন Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। কেটে দাও 1/4 পাই, উপরে এপসাইলন নিচে এপসাইলন নট। আমি আজকে থেকে এটা একটা নতুন নাম শিখবো, বলবে ইআর এপসাইলন আর অর কে, এপসাইলন আর অর কে, ঠিক আছে? তার মানে আমরা বলতে পারি এফ এআর বাই এফ মিডিয়াম মানে হলো এপসাইলন আর বাই কে, বা অন্যভাবে পড়ো এপসাইলন বাই এপসাইলন নট। এপসাইলন কার জন্য? মিডিয়ামের জন্য। এপসাইলন নট কার জন্য? শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের জন্য। এদের দুজনের রেশিওর নাম হবে এপসাইলন আর। এপসাইলন আর, চলো এদিকে দেখো আরেকবার বলছি, এপসাইলন বাই এপসাইলন নট, এটা মানে কে? অর এপসাইলন আর। এপসাইলন আর মানে হলো রিলেটিভ পারমিটিভিটি। এপসাইলন আর মানে হলো রিলেটিভ, মানে কম্পেয়ার করলাম, তাই না? রিলেটিভ পারমিটিভিটি কার সাথে কম্পেয়ার করলাম? বলো কার সাথে কম্পেয়ার করলাম? এয়ার মিডিয়ামের সাথে। রিলেটিভ পারমিটিভিটি বা আপেক্ষিক তড়িৎভেদ্যতা, এই জন্য সাফিক্সে আর দেওয়া। এপসাইলন সাফিক্সে আর, আর রিপ্রেজেন্ট করছে রিলেটিভকে। কে, কে নাম দিল কেন? এটারই আরেকটা নাম কে। এই কে দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে ডাই ইলেকট্রিক কনস্ট্যান্টকে রিপ্রেজেন্ট করা হয়। তার মানে ডাই ইলেকট্রিক কনস্ট্যান্টও যা, মানে পরাবৈদ্যুতিক ধ্রুবকও যা, পরাবৈদ্যুতিক ধ্রুবকও যা, আপেক্ষিক তড়িৎভেদ্যতাও তাই। পরাবৈদ্যুতিক ধ্রুবকও যা, আপেক্ষিক তড়িৎভেদ্যতাও তাই। কে, হ্যাঁ, কে দিয়েও রিপ্রেজেন্ট করতে পারো, কাপা দিয়েও রিপ্রেজেন্ট করতে পারো, কে দিলে কি স্মল কে। এবার এদিকে শোনো, তার মানে কি পড়লাম? এফ এআর বাই এফ মিডিয়াম, এদিকে এদিকে এফ এআর বাই এফ মিডিয়াম, এফ এআর বাই এফ মিডিয়াম, এটা মানেও স্মল কে অর অর এপসাইলন আর। বলো বলো, যদি মাধ্যমের তড়িৎভেদ্যতা বাড়ে তাহলে ফোর্স কমবে না? একটু ম্যাচ ম্যাচ করো তো, দেখো তো তাই হচ্ছে নাকি। দেখো ব্যস্তানুপাতে রয়েছে এফ এআর বাই এফ মিডিয়াম ইজ ইকুয়ালস টু এপসাইলন মিডিয়াম ডিভাইডেড বাই এপসাইলন নট।
কিরকম সম্পর্ক? ব্যাসানুপাতিক। তাই আসলো তো, এই জিনিসটা একটু মাথায় রাখবে। যদি এপসাইলন বাড়ে তাহলে ফোর্সের মান বাড়বে না কমবে? সহজ কোশ্চেন, বলো। এপসাইলন বাড়লে ফোর্সের মান কমবে। কত টাইমস কমবে? বলো বলো, কত টাইমস কমবে? কত টাইমস কমবে? এটা মানে কি? বলো, এটা মানে কি? কে না? তাহলে বলো কে টাইমস কমবে। বাড়লে, যদি বাড়তো তাহলে কত টাইম বাড়তো? কে টাইমস। বাট বাড়বে না, মিডিয়াম কনভার্ট করেছে আর বাড়বে না। আমি এখন থেকে এটাকে বলবো এভাবে, মানে যদি ভালো লাগে, আমরা তো এপসাইলন মিডিয়ামকে এপসাইলন দিয়ে লিখি, তাহলে আমি লিখতে পারি এপসাইলন ইকুয়ালস টু কে টাইমস অফ এপসাইলন নট। এপসাইলন ইকুয়ালস টু লিখতে পারি কে টাইমস অফ এপসাইলন নট। কে টাইমস অফ এপসাইলন নট, সুন্দর, যেন মাথায় থাকে। কে টাইমস অফ এপসাইলন নট, কে টাইমস অফ এপসাইলন নট। আমার সাথে সাথে রিভিশন করবে, চলো লিখে নাও, তারপরে আমার সাথে সাথে রিভিশন করবে। চলো, হয়ে গেছে সবার হ্যাঁ হ্যাঁ, কেন? এই যে এটার জন্য, হ্যাঁ বলো বলো, সরিয়ে দিচ্ছি এবার, ঠিক আছে। আমি ভাবলাম যে লাইভে আবার কিছু সমস্যা হলো নাকি। রিভিশন করবে, চলো বলো। দুটো চার্জ Q1 আর Q2 আছে, মধ্যবর্তী ডিস্টেন্স আর, শূন্য মাধ্যমে ফোর্সের মান বলো। শূন্য মাধ্যমে F ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কয়ার। ওই মেয়ে পিছনে কি আওয়াজ করছিস না তোর জন? লিখবে পরে, লিখবে, বাড়িতেও লিখতে পারবে। F ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কয়ার। বলো এপসাইলন নটের মান বলো। 8 পয়েন্ট। গুড। একক পারবে এমনি মুখে বলতে? ভেরি গুড। মাত্রা? মাত্রা এম ইনভার্স 2। গুড। আচ্ছা আচ্ছা, 1/4 পাই এপসাইলন নট পুরো টার্মটা কত হয়? 9 ইন্টু 10⁹9। গুড। তো এবার এটাতে আসি, মিডিয়াম চেঞ্জ হওয়াতে শুধু কে আসে, আর আমি যখন এয়ার বাই এটা করি, বলতো কোনটার মান বেশি? ফোর্স এয়ার মিডিয়ামে বেশি নাকি মিডিয়ামের জন্য বেশি? এয়ারের জন্য বেশি তো, কেন এয়ার বা ভ্যাকিউমের জন্য বেশি। তাহলে এয়ার বাই ভ্যাকিউম করলে সেটা গ্রেটার দেন 1 আসবে না লেস দেন 1 আসবে? সহজ কোশ্চেন, গ্রেটার দেন 1। এয়ারের জন্য ফোর্স বেশি, নিচে এটা। 2 নম্বর কোশ্চেন, আমি যদি মিডিয়াম এপসাইলন নিই, মিডিয়াম বেশি হলে ফোর্স কমে না বাড়ে? ফোর্স কমে, এপসাইলন বাড়ছে, ফোর্স কমবে। কত টাইমস কমবে কিভাবে বের করব? কিভাবে বের করব বলো? এপসাইলন মিডিয়াম বাই এপসাইলন নট শূন্য মাধ্যম, এটা সমান সমান কে। তাহলে এপসাইলন জায়গায় কত রিপ্লেস করা যায়? লাস্ট, তার মানে একটা ফর্মুলা ডিভিশন মাথায় থাকবে, যে আমরা যে কোনো কেসের জন্য, যে কোনো কেসের জন্য, এটা চার্জ Q1, এটা চার্জ Q2, অ্যাট এনি সিচুয়েশন, যে কোনো সিচুয়েশন হলে আমরা ফোর্স বলবো 1/4 পাই কে এপসাইলন নট। কারো যদি ভালো না লাগে এখানে এপসাইলন আরো লিখতে পারো কে এর জায়গায়, Q1 Q2 বাই আর স্কয়ার। ক্লিয়ার? এবার বলো বলো, এয়ার মিডিয়াম হলে কে এর মান কত? কে ফর এয়ার মিডিয়াম কত হয়? 1 হয়ে যায়। বল বল, 1 হয়ে যায়। আর 1 হয় বলেই তো 1/4 পাই এপসাইলন নট। চলো আমি আরো কয়েকটা ইনফরমেশন তোমাদের বলে দিচ্ছি। কে এর মান ওয়াটারের জন্য হয় 81, কে এর মান ওয়াটারের জন্য হয় 81। কে এর মান মেটালের জন্য কত হয় কেউ বলতে পারবে? হ্যাঁ হ্যাঁ বলো। না না, সব ভেবে বলো না, এটা ভেবে বলা যায়। কে এর মান মেটালের জন্য কত হবে?
চলো বলি ইনফিনিটি হবে। শোনো, কেন ইনফিনিটি হবে? প্রশ্ন হলো কেন ইনফিনিটি হবে। আমরা এত সময় ধরে কে মানে এটা তো বুঝতে পারছি যে যার ক্ষেত্রে প্লাস মাইনাসটা ডিভাইড হোক, বাট বাইরে বেরিয়ে যাবে না। আচ্ছা এদিকে আসো, আরে অ্যান্সার করতে হবে। এটা একটা মেটাল আর এটা একটা ডাইইলেকট্রিক। বলো এটা একটা ডাইইলেকট্রিক। তো ডাইইলেকট্রিকের ক্ষেত্রে প্লাস মাইনাস থাকবে, বলো হ্যাঁ। মেটালের ক্ষেত্রে প্লাস মাইনাস থাকবে, বলো হ্যাঁ। বাট মেটালের ক্ষেত্রে এই মাইনাসটা বের করা ইজি না। কতটা ইজি? বলো খুব ইজি। মেটালের ক্ষেত্রে ইলেকট্রন বের করা খুব ইজি। আর যেহেতু ইলেকট্রন বের করা ইজি, এর মানে এর ক্ষেত্রে ফোর্স কম। ফোর্স কম, কত কম? খুব কম। কত কম? খুব কম, প্রায় জিরো। প্রায় জিরো না? এবার আমরা আমার ফর্মুলাতে আসি। এফ ইজ ইকুয়ালস টু 1/4 পাই কে এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার। কে এর মান কত বললাম? ইনফিনিটি। নিচে ইনফিনিটি বসালে জিরো আসবে না? কখন জিরো আসবে? মেটালের জন্য। মেটালের জন্য কত হয়? ইনফিনিটি। ডাইইলেকট্রিক, যত ভালো ডাইইলেকট্রিকের দিকে যাব, যত ভালো ডাইইলেকট্রিকের দিকে যাব, তত কে এর মান কত হবে? বলো বলো, কে এর মান তত কত হবে? কমতে থাকবে। সব থেকে কম কার জন্য হয়? এক। কার জন্য? এক, শূন্য মাধ্যমের জন্য। ক্লোজ কে আছে? বলবে স্যার ক্লোজ তো একই বলছিলেন যাকে। আমি বলে দিচ্ছি এক্স্যাক্টলি এক তো হয় না এয়ারের জন্য, এয়ারের মধ্যে কিছু উল্টোপাল্টা জিনিস মিশিয়ে থাকে বায়ুতে, হয় 1.006। আমরা এটাকে অ্যাপ্রক্সিমেটলি কত বলি? এক। তাহলে আমি বলতে পারি তারা ভালো কুপরিবাহী যাদের ক্ষেত্রে ডাইইলেকট্রিকের মান কম। সুপরিবাহী কে? মেটাল। মেটালের ক্ষেত্রে কে এর মান ইনফিনিটি, শূন্য না। কে এর মান, কে এর মান অসীম। ফোর্সের মান জিরো। ডাইইলেকট্রিক বেশি, তার মানে সে ভালো কুপরিবাহী। কুপরিবাহী বলা তো মানে বলেই দিতে পারো, বাট বেটার ওয়ার্ড হয় যদি সেটা ভালো অন্তরক, সেটা ভালো পরাবিদ্যুৎ, এরকম বললে। এবার অ্যাজ এ ইনফিনিটি অনেকটা দূরের নাম্বার, সেই তুলনায় জলের ক্ষেত্রে মানটা হয় 80। তো যদি ভেবে দেখো জলও একটা মোটামুটি ভালো ডাইইলেকট্রিক। তবে ইলেকট্রনিক ডিভাইসে জল ইউজ করা যায় না, কেননা মেটালও থাকে ইলেকট্রনিক ডিভাইসে, আর খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি না নষ্ট করে দেবে। তুমি এটা জিনিসটা বুঝতেই পারছো যে তুমি যদি মেটালের জায়গায় যদি মনে করো এখানে মেটালের সাথে জল নিয়ে নাও, জেনারেলি তো তারও থাকবে, তারের সাথে ডাইইলেকট্রিক হিসেবে জল দিয়ে দিলে তো তারপরে কি হতে পারে তোমার তো ধারণা আছে। এসব নিয়ে আর বলার নেই। এবার আমি আমার দিক থেকে বলি, তোমার মনে হতে পারে এইসব কোশ্চেন পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট কোনটা, এটা স্পেশালি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এর মধ্যে পড়বে। বলে দিতে পারে মেটালের জন্য জিজ্ঞাসা করবে, আমি তোমাকে বলছি ম্যাক্সিমাম বাচ্চা জিরো দাগাবে। তোমাদের মধ্যে অনেকে হয়তো ভাবছিলে স্যার জিরো তো বলছিলাম আমরাই, তখন ভাবছিলাম মনে মনে বলবো। জিরো না, অসীম হয়। একের থেকে ছোট হতে পারে না। এক কার জন্য? শূন্য মাধ্যম। বায়ুর জন্য 1.006। একও বলতে পারো, এক বললেও কেউ কিছু বলবে না। চলো, কাটার কোনো জায়গা নেই। চেঞ্জ করি এটা। ডাইইলেকট্রিকের যদি চোচলা ক্লিয়ার হয় তাহলে নেক্সট ইয়েতে যাব। এখানে একটা ভালো কোশ্চেন আসে। ভালো কোশ্চেনটা হলো ফোর্সের মান তো ফাইন্ড করতে পারবে। দেখো দেখো, ছোট জিনিস জিজ্ঞাসা করি, বাচ্চা কাচ্চা বলে দেবে। এখানে বলো এটাতে কারণ যদি কোনো মাধ্যম থাকে, যদি কোনো মাধ্যম না থাকে তাহলে কি এর মান এক। এমন কোশ্চেন যদি দেয়, মানে কম্পিটিটিভের ব্যাচে করাবো দেখবে, এমন কোশ্চেন সুন্দর সুন্দর কোশ্চেন দিতে পারে যেটার ক্ষেত্রে হাফ পার্ট ডাইইলেকট্রিক অ্যাড করা থাকবে আর বাকি হাফ পার্ট এয়ার, বা হাফ পার্ট এক টাইপের ডাইইলেকট্রিক বাকি হাফ পার্ট আরেক টাইপের ডাইইলেকট্রিক। এই টাইপের কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট হয় পরীক্ষার জন্য, কম্পিটিটিভের পার্সপেক্টিভে খুব ইম্পর্টেন্ট। চলো নাও এরপরে দেখি, মানে পরের দিনেই যে ক্লাস আছে ওই ক্লাসই করিয়ে দেবো। জলের তড়িৎভেদ্যতা 81 বলতে কি বোঝো? আগের জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, এখন থিওরিটিক্যাল লিখতে দেবে না, বাট আমি চাই তোমরা সৎভাবে ভালোভাবে এটা রিপ্লাই করো। বলো কি বোঝায়, বলো বলো।
বলতে হবে, বলো, তুমি নিজের টার্মে বলো না। কেউ কেউ বলবে স্যার বায়ু মাধ্যমের তুলনায় বাধা 81 টাইমস বেশি, এই নিয়ে কার কার কোনো সমস্যা নেই। 81 মানে কত, কার মান 81, এপসাইলন আর অর কে এর মান 81। এর মানে হলো বায়ুর তুলনায় যদি আমি জলের ক্ষেত্রে যাই তাহলে জল 81 টাইমস বেশি বাধা দেবে, তাই তো। আর যদি বলি অন্যভাবে, অন্যভাবে ভাবো, এভাবে বলতে পারি বায়ু মাধ্যমে যদি এফ ফোর্স কাজ করে, বায়ু মাধ্যমে যদি এফ ফোর্স কাজ করে, এয়ার মিডিয়ামের জন্য যদি ফোর্স এফ হয়, তাহলে ওয়াটার মিডিয়ামের জন্য ফোর্স ফটাং করে কত টাইমস কমে যাবে, এফ ডিভাইডেড বাই 18 টাইমস হয়ে যাবে। বুঝতে পারলে, কেন ফোর্সের মান ডাইইলেকট্রিক ইউজ করলে কমে যাবে। কি ছিল বলো বলো, এফ ইজ ইকুয়ালস টু 1/4 পাই কে এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার। তার মানে কি এফ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/k, কে এর মান বাড়বে মানে এফ এর মান কমবে। কত হারে কমবে, মাল্টিপ্লাই হারে কমবে। তাহলে এটার ক্ষেত্রে যদি 81 বোঝায় তার মানে ফোর্সের মান 81 টাইমস কমে যাবে। সহজ। চলো এরপরে দেখো, মধ্যে কিছু লেখার আছে, দু একটা লাইন লিখে নাও তাড়াতাড়ি। তার মধ্যে ক্রিয়াশীল বল যদি 1 নিউটন হয় তাহলে অন্য একটা যখন মিডিয়াম চলে আসবে তখন 1/81 নিউটন হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। এই কোশ্চেনটা ছেড়ে দাও, এই কোশ্চেনটা বাড়ি থেকে একটু নিজেরা পড়াশোনা করো, তারপরে পরের দিন এই কোশ্চেনটা তুলে নেব। এবার দেখো এটা বলো, কেননা ওটাতে ডেটা বেস কোশ্চেন, ডেটা বেস কোশ্চেনে ডেটা না বলে দিলে তোমার জন্য অসুবিধা হবে। বায়ুর পরিবর্তে অন্য কোনো পরাবৈদ্যুতিক মাধ্যম, সহজ কোশ্চেন, বায়ুর পরিবর্তে, পিছনে কৌশিক, বায়ুর পরিবর্তে অন্য কোনো পরাবৈদ্যুতিক মাধ্যম ব্যবহার করলে ক্রিয়াশীল বলের মান কি হবে? গুড। যারা এখনো অ্যান্সার করছে না তাদের গিয়ে মাথা ঠুকে দিয়ে আসবো। আরে কি হচ্ছে একা একা, ও একা একা হচ্ছে না, এ করছে এফ, আরে মাথা, এ প্রপোর্শনাল টু 1/k। চলো পরেরটা বলো, বায়ুর পরিবর্তে ধাতব পাত ব্যবহার করলে কে এর মান কত হয়, কে এর মান, এফ এর মান, ঠিক আছে। চলো পরে বলো তড়িৎ ভেদ্যতার একক কোনটা হবে? কুলম স্কয়ার, এটা না, কুলম স্কয়ার বাই নিউটন ইন্টু মিটার স্কয়ার। এবার এটা 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 সহজ কোশ্চেন, চলো অ্যান্সার করবে। কি বলছে কোশ্চেন পড়ো, বলছে শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে এফ বলের মান হচ্ছে এফ, মাধ্যম চেঞ্জ করে 8 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যমে নিয়ে যাওয়া হলো, ফোর্সের মান কি হবে? তাই তো বলছিলাম যত পরাবৈদ্যুতিক মাধ্যম সেটা দিয়ে ডিভাইড হয়ে যাবে। এয়ার মিডিয়ামের জন্য, এয়ার মিডিয়ামে বল এফ, পরাবিদ্যুতে চলে গেল, কত পরাবিদ্যুৎ ছিল, কে এর মান 8, তো ফোর্সের মান হবে F/8। ঠিক আছে, চলো ছোট ছোট লিখতে পারো। চলো চলো, না না না, পড়াবো না আজকে তড়িৎ ক্ষেত্র, আজকে তড়িৎ ক্ষেত্র পড়াবো না, পরের দিন থেকে তড়িৎ ক্ষেত্র স্টার্ট করব। ঠিক আছে, আজকে শুধু এরপরে এখন অঙ্ক প্র্যাকটিস করি। ঠিক আছে চলো শুরু করি, সুপার পজিশন থেকে স্টার্ট করব, আস্তে 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 দড়ির সবকটা কেসের দিকে যাব। এদিকে দেখো, একটা মাত্র সুপার পজিশনে একটাই কোশ্চেন প্র্যাকটিস করব, বেশি করব না আজকের, সুপার পজিশন আগের দিন হয়েছিল। চলো, একটা হচ্ছে 4Q + 2Q - 3Q
প্লাস কিউ, সেন্টারে একটা চার্জ রাখা আছে কিউ। কোশ্চেন ইজি, কিউ আধানের উপর ক্রিয়াশীল বল নির্ণয় করো যদি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়, মানে বর্গক্ষেত্র। বল। না না না, লাগবে না, এত কিছু লাগবে না। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ, প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ, সেম এয়ার মিডিয়ামে রয়েছে। চলো, কিউ আধানের উপর ক্রিয়াশীল বল নির্ণয় করো। কিউ আধানের ওপর ক্রিয়াশীল বল কত? সহজ কোশ্চেন। নিচেরটা, হ্যাঁ, এটা প্লাস কিউ, 4Q মাইনাস 3Q প্লাস 2Q। চলো ট্রাই করো, 1 মিনিট দেবো। নিজে স্টার্ট করো। সুপারপজিশন প্রিন্সিপাল ভেঙে নিতে পারো। না না না, কর্নার কর্নার, অনলি কর্নার কর্নার। না করো না। বুঝতে পেরেছি, তুমি M1 M2/M1 + M2 করে করতে চাইছো তো। হ্যাঁ, হুম হুম, ওটাই তো বললাম। তারপরে M1 M2/M1 + M2। হ্যাঁ, না করো না, এটা মাস নেই তো, চার্জ আছে। হয়েছে এটা। যারা প্র্যাকটিস করছো না, ক্লাসগুলো রিপিট করে পরের দিন ক্লাসে পরীক্ষা রয়েছে, একদম যেন প্রপার ঠিক মতন পরীক্ষার মতন অ্যাম্বিয়েন্সে পরীক্ষা দেওয়া হয়। সবার সেট আলাদা হতে পারে, একও হতে পারে। যাই হোক, এবার এদিকে যেটা কথায় আসি সেটা দেখি। 4Q আর এটা হচ্ছে 2Q, দুটো চার্জ আছে। আমি এটাকে, এই সিস্টেমটাকে এভাবে ভাবতে পারি, এখানে যে 4Q চার্জটা আছে এটাকে এভাবে ভাঙতে পারি, +2Q দুটো চার্জ আছে। আর এর অপোজিটে আর একটা চার্জ আছে যেটা হলো +2Q। এবার এদিক থেকে দেখো, এই টু কিউ আর এই 2Q একজন আরেকজনকে বাদ দিয়ে দিতে পারে। এলিমিনেশন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তো করতে পারো। ও এটা বলছিলে, আমি বলছিলাম যে তুমি মাস এড়িয়ে বল। এটাতে +Q আর এদিকে -3Q করা কি পসিবল? না। একটা জিনিস করা পসিবল, কেউ বলতে পারে কিনা দেখি, মানে আমি কনসেপ্ট জিজ্ঞাসা করছি। এটা ভালো জিনিস কোনো কিছু আবিষ্কার করে বলতে পারে নাকি যে স্যার এইটা করা পসিবল। আমি করব না, আমি তোমার মেথডেই যাব, এরকম মেথডেই যাব। বাট কেউ কি বলতে পারবে একটা জিনিস করা পসিবল, সেটা কি? আমি চাই, মনে করো +Q কে এলিমিনেট করতে আমি তার জন্য কি করতে পারি? মাইনাস, গুড। আমরা এখানে একটা কাজ করতে পারি, এটাকে -4Q করে দিতে পারি। আর এদিকে তাহলে একটা -4Q মাইনাস মাইনাস কিউ, এটা 0 হয়ে যাবে না তাহলে? করবো কি করবো না, তোমরা যদি বলো করতে তাহলে করবো, নয়তো মেথডেই যাব। যদি বলে স্যার এটা করলে কোনো সমস্যা নেই, যে এখানে একটা -Q নিয়ে নিন এক্সট্রা, তাহলে অপোজিটেও -Q আসবে একটা, তাহলে আমাদের ক্যালকুলেশন ইজি হবে, তোমাদের উপর। আর যদি বলো না স্যার আপনি করুন এদিকে একবার ক্যালকুলেশন, ওদিকে একবার, তাও আমি করতে পারি। কোনটা করব, আগেরটা নাকি পুরো মেথড? বলে দুটোই করো, একটা তো তুমিই করবে না, একটা আরেকটা তো আমিই বলতাম যে তুমি করো। এটা দেখছি আমাকে হোমওয়ার্ক দিচ্ছে। তার মানে এখানে -4Q আমরা লিখতে পারি। আর এখানে বিষয়টা হলো, এই +4Q, এখানে +Q আর একটা -Q অ্যাড হয়েছে, আর ডায়াগোনালি বরাবর এদিক বরাবর অবভিয়াসলি -Q অ্যাড হতে হবে। তো হলো, এদিক থেকে আমাদের চলে আসলো -4Q। তার মানে এই চার্জটা আছে আর নেই, এই চার্জটা তো নেই। 2Q, 2Q বাদ, এই জায়গা থেকে এটা পুরোপুরি বাদ, এই জায়গা থেকে পড়ে রয়েছে 4Q। আর চার্জ কোথায় আছে? আর এই যে এখানে কত কিউ চার্জ আছে। বাহুর দৈর্ঘ্য কত করে? এ করে। ডায়াগোনাল কত আসবে বলো? a√2। ডায়াগোনাল আসবে a√2। আমাদের ডায়াগোনাল তো লাগবে না, আমাদের লাগবে ডায়াগোনালের হাফ, a√2/2, তার মানে a/√2। এবার MCQ এক্সাম বলেই বলছি, তুমি তোমার ইচ্ছে মতন না লিখে ছিকে করে ফেলছো, কোনো যায় আসে না।
যে আর লাগবেও না, কিন্তু নয়তো আমাদের লিখতে হয় যে কোন ডিরেকশনে রয়েছে কিছু, তো সেগুলো। এবার এদিকে আসো, এদিকে আসো, বলো এই কিউটাকে এই প্লাস টু কিউ কি করবে? রিপালশন। এই মাইনাস ফোর কিউকে এদিক বরাবর কি করবে? অ্যাট্রাকশন। আমি এই ফোর্সের নাম দিলাম F1, এই ফোর্সের নাম দিলাম F2। বলো ক্যালকুলেশন বলো, F1 ইজ ইকুয়ালস টু কি আসবে? কে ইন্টু কিউ ইন্টু টু কিউ। F1 এর মান কে, কিউ ইন্টু টু কিউ, কিউ ইন্টু টু কিউ ডিভাইডেড বাই কত? এই ডিস্টেন্সটা কত? এ বাই রুট টু না? তাহলে বলো এ বাই রুট টু তার হোল স্কোয়ার। বলো F2 এর মান কত হবে? কে মানে স্যার 1/4 পাই এপসাইলন। এই জায়গা থেকে এটা কিন্তু ক্যাপিটাল কে, বড় কে, যার মান কত? 1/4 পাই এপসাইলন। এই জায়গা থেকে একটা হচ্ছে 4Q আর একটা কিউ, তার মানে কিউ ইন্টু 4Q ডিভাইডেড বাই আবার সে সেমি দৈর্ঘ্য রয়েছে এ বাই রুট টু তার হোল স্কোয়ার। এদিক দিয়ে 2 উঠে গেলে কত আসবে? কে ইন্টু 4 ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইডেড বাই এ স্কোয়ার। আর এদিক বরাবর কত আসবে? কে ইন্টু 8 বলো ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইডেড বাই এ স্কোয়ার। এই অবধি কারো কোনো সমস্যা আছে? বলো বলো। হুম হুম কি? ও আচ্ছা, এখানে এই যে এখানে, না না ঠিকই তো আছে এখানে। এই দিকে এ দেখো, এইটা হচ্ছে গিয়ে কত? টু কিউ প্লাস টু কিউ। আর এটাকে তার মানে কত লিখতে পারি? প্লাস টু কিউ প্লাস টু কিউ। এই প্লাস টু কিউর মধ্যে একটা প্লাস টু কিউ আর একটা প্লাস টু কিউ একজন আরেকজনকে এলিমিনেট করে দেবে না? রিপালশন হবে, তাই এটা তো বাদ চলে গেছে, গেল। আর এদিক দিয়ে এখানে তাহলে শুধু পড়ে রইলো কত? প্লাস টু কিউ। ডায়াগোনালি এলিমিনেশন অ্যাভেলেবেল, বাহু বাহু পসিবল না। যেমন তুমি ভাবছো স্যার এটাকে এটা বাহু বাহু, যেমন ধরো এটা অনেকে ভাবতে পারে এখানে প্লাস কিউ রয়েছে, এখানে প্লাস থ্রি কিউ প্লাস কিউ করে দিই। বা এরকমও ভাবতে পারে এখানে প্লাস কিউ রয়েছে, চলো বাদ দিই, প্লাস কিউ আর একটা প্লাস কিউ লিখে প্লাস কিউ বাদ দেওয়া যায় না। এলিমিনেশন শুধুমাত্র ডায়াগোনালি পসিবল। ওকে, এবার ডায়াগোনালি পসিবল তার কারণ হচ্ছে কি এখানে এই চার্জ কার উপরে সব দেখতে হতো? এই পয়েন্ট চার্জটার উপরে না বেচারা, এই পয়েন্ট চার্জের উপরে সব দেখতে হতো। যার উপরে দেখতে হবে সেই দিকটা ফোকাস রাখবে, আর ওটা ডায়াগোনালি কাটা যাবে। এই লাইনে পড়ছে না তো, না পড়ছে কোন ডায়াগোনাল লাইনে, তো ডায়াগোনালি কাটতে হবে। এবার আমি একটা তোমাকে জিনিস বলছি, এটা একটু শোনো। তুমি চাইলে এবার তো অঙ্ক করেই ফেলতে পারো যে স্যার এর মধ্যবর্তী এখানে টোটাল কত ডিগ্রি অ্যাঙ্গেল থাকে? 360 ডিগ্রি। এটা তার 4/1 মানে 90 ডিগ্রি। আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই, ডাউট নেই। যে এদিক বরাবর যে এই টোটাল ইয়ে করো, চলো টানো টানো টানো, এদিকে দেখো এই এক একটা কত করে অ্যাঙ্গেল তৈরি করে বলো? এটা 90, এটা 90, এটা 90, এটা 90, টোটাল 360 ডিগ্রি। তো তো এই কোন দুটোর মাঝখানে কোন কত হবে? 90। এবার আমার কথা শোনো, তুমি যদি এখন লিখতে চাও ভেক্টর যোগ, তো বল কি রাশি? ভেক্টর রাশি। তাই তুমি কি লিখবে? আন্ডার রুট অফ কে ইন্টু 4Q² বাই এ স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস আন্ডার রুট অফ কে ইন্টু আন্ডার রুট অফ 8K। আমি বলবো তুমি এত বড় না লিখে আমি ধরে নিতে পারি এটা এফ। আমি ধরি, ধরি এটা এফ ধরি। আমাকে বলো এটা যদি এফ ধরি তাহলে এটা তার 2 টাইমস না? তাহলে এটা 2F না? আচ্ছা লাস্টে কি আসে ফর্মুলাতে? আন্ডার রুট অফ F1² প্লাস F2² প্লাস 2F1F2 cos থিটা। থিটার মান কত? cos 90। তাহলে লাস্টের টার্মটা বাদ দিতে পারি। 90 ডিগ্রি থাকলে আমি লাস্টের টার্মটা লিখবো না। বলো তাহলে এফ নেট কত হবে? এফ নেট হবে আন্ডার রুট অফ F1² প্লাস F2²। পরেরগুলো আর লিখবো না, কেননা 2F1F2 cos 90, cos 90 মানে 0। এবার এমসিকিউ প্র্যাকটিসের জন্য আমি যদি ভাবি এখন এত কিছু লিখবো তাহলে পরীক্ষায় টাইম পাবে না। আর এই অঙ্কের জন্য আর কোনো অন্য হ্যাকও নেই, না মুখস্থ করে তুমি যেতে পারবে। একটা সংখ্যা চেঞ্জ করে দিলেই তো পুরো সিস্টেম চেঞ্জ হয়ে যাবে, কত মুখস্থ করবে? এখানে একটা 6Q দিয়ে দিল, এখানে একটা 3Q দিয়ে দিল, গল্প শেষ। তো আমার কথা বুঝতে পেরেছো? এবার এদিকে দেখো, তার মানে কত আসবে? F1 এর মান F ধরেছিলাম, লিখবে F² প্লাস F2 এর মান 2F ধরেছিলাম, তার মানে 2F² কত আসে? আন্ডার রুট অফ F² প্লাস 4F² কত হলো? তার মানে আমি লিখবো আন্ডার রুট অফ 5F²। এর মানে কত? F√5। এফ এর মান কত ধরেছিলাম? এটা ধরেছিলাম, চলো বসিয়ে দিই, অঙ্ক শেষ। কত বসাবো?
কে ইন্টু 4 কিউ স্মল কিউ ডিভাইডেড বাই এ স্কোয়ার √5। এবার যে বাচ্চাগুলো একটু পড়াশোনা একটু বেশি করেছে সে তো জানেই যে বসিয়ে দিতে পারবে কে এর জায়গায় কত 1/4 পাই। তুমি এপসাইলন লিখলেও কাটবে না, এপসাইলন নট লিখলেও কাটবে না, কারো ক্ষমতা নেই কাটবে। তো তুমি এরকম করতে পারো। এবার পরীক্ষায় হতে পারে এই জায়গাটায় নাম্বার দিয়ে দিল অঙ্ক, তুমি নাম্বার দেওয়া অঙ্ক করতে পারবে। আমি আজকের আরো একবার ত্রিভুজের আরেকটা অঙ্ক প্র্যাকটিস করাচ্ছি, করিয়ে বাকি অঙ্কগুলোতে যাচ্ছি। এটা ফটাফট যা যা লিখবে ছোট ছোট করে লিখে রাখো, যদি কিছু লেখো, আর না লিখলে না লেখো, বাড়িতে গিয়ে লিখে নেবে, নয়তো কমপ্লিট করা পসিবল হবে না। এবার আমাকে 1 মিনিটের জন্য বলো কারো এগুলো নিয়ে কোনো সমস্যা হচ্ছে নাকি, যারা আগের ক্লাস করেছো, যারা করনি তাদের সমস্যা হওয়াটা বাস্তব, মানে ন্যাচারাল। বলো কারো এটা নিয়ে কোনো সমস্যা আছে? স্টেপগুলো মাথায় থাকবে। 90 ডিগ্রি হলে 0, 45 হলে বলো 1/√2, ঠিক আছে, সব কজের মানে যাবে। তো এরকম টাইপের জিনিস। চলো একটা ত্রিভুজের অঙ্ক করি। ত্রিভুজের অঙ্ক আগের দিনও দেখিয়েছিলাম, ঠিক আছে। ত্রিভুজের মেন কাজটা থাকে হচ্ছে গিয়ে ওই বাহু মধ্যমা ফাইন্ড করা, আগের দিন করিয়েছিলাম। মধ্যমা ফাইন্ড করে কিভাবে, মধ্যমা ফাইন্ড করে কিভাবে করিয়েছিলাম, বলো হ্যাঁ করিয়েছিলাম, ভুলে গেছে। আবার চলো করি, বাড়িতে প্র্যাকটিস না করলে এই হয়। ক্লাসে পড়া না করে মুখ তুলে চলে আসবে না, আর ক্লাসে না আসলেও মার খাবে, সেই হিসেবে জীবনযাপন করো। +2q -q +q, সেন্টারে একটা চার্জ আছে q। এটাতে কোনোভাবে কোনো শর্টকাট ট্রিক লাগাতে পারবে না, কেননা আমি বললাম কি বাহু বাহু বরাবর কোনো এলিমিনেশন পসিবল না। এলিমিনেশন পসিবল হতো যদি এখানে কোনো একটা চার্জ দিয়ে দিত, এলিমিনেশন তাহলে লাইন লাইন বরাবর সেন্টারটাকে টাচ করে যেত, আর এলিমিনেশন পসিবল হতো যদি এখানে একটা চার্জ দিয়ে দিত। বলতো যে চলো এখানে একটা, চলো চলো একটা মজার জিনিস বলি, এক লাইনে হয়ে যাবে অঙ্কটা, করে দিই। বলি এখানে একটা +q চার্জ যদি দিয়ে দিত, তাহলে আমি এটাকে আর এটাকে এলিমিনেট করতে পারতাম, কেন এই লাইনের উপরেই পড়ছে। বাট এর সাথে একে এলিমিনেট করা পসিবল না, কেননা সেন্টারে যে চার্জটা আছে সেটাকে আমাদের তার মধ্যে আসছে না। তো আমরা যেখানে ছিলাম অঙ্কের দিকে সেটাতে যাই, এটা ছিল। আবার সেম কাজ কি, বাহুর দৈর্ঘ্য সবার সেম, একটা সমবাহু ত্রিভুজ, বাহুর দৈর্ঘ্য সবার জন্য কত করে এ করে, আগের মতনই কোশ্চেন চেয়েছে কিউ আধানের উপর ক্রিয়াশীল বল নির্ণয় করো। বলো কিউ আধানের উপর ক্রিয়াশীল বল কত হবে, চলো ক্যালকুলেট করে বলো আমাকে কত আসবে। কিউ আধানের উপর ক্রিয়াশীল বল নির্ণয় করো। কিউ আধানের উপর ক্রিয়াশীল বল নির্ণয় করো। চলো আমি, চলো 2 মিনিট টাইম দিচ্ছি, চলো 2 মিনিট টাইম দিচ্ছি। আমি 2 মিনিট পর কেউ কিছু করবেও না, তারপরে যদি না হয় তাহলে শুনবে বসে বসে মধ্যমায়। হ্যাঁ হ্যাঁ, ওই ছেলে বই অফ কর। কার বইয়ে? মা বই অফ কর। ওই অঙ্কটা তো ছিল না, বর্গক্ষেত্রের অঙ্ক ছিল। বর্গক্ষেত্রের অঙ্ক দেখে কি হবে? ওই হাত চলে না কেন এদিকে?
যারা ইতিমধ্যে মধ্যমার দৈর্ঘ্য বের করে ফেলেছে তারা কন্টিনিউ করবে, যারা মধ্যমার দৈর্ঘ্যটা বের করতে পারোনি তারা এইদিকে ফোকাস করবে। চলো এদিকে দেখো, আধান কুলম্বের সূত্র, দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটি গুণফলের সমানুপাতিক মধ্যবর্তী হতে পারে। সেকেন্ড লাইন, আধান দ্বয়ের মধ্যে ক্রিয়াশীল বল তাদের সংযোজককারী সরলরেখা বরাবর ক্রিয়া করে। তো এদের দুজনের মধ্যে ক্রিয়াশীল বল সংযোগকারী রেখা বরাবরই কাজ করবে। ঠিক আছে, এবার ভেবে দেখো কে কাকে কোন দিকে পুশ করবে। কেউ মাইনাস চার্জ আছে, এখানে কেউ মাইনাস চার্জ আছে, এ মাইনাস চার্জ চাইবে একে টেনে নিতে, হ্যাঁ কিনা? মাইনাস চার্জ চাইবে একে টেনে নিতে। মাইনাস চার্জ চাইবে একে টেনে নিতে। বলো বাকি দুটো চার্জ কি করবে? প্লাস চার্জ চাইবে দূরে সরিয়ে দিতে, প্লাস চার্জ চাইবে দূরে সরিয়ে দিতে, তাই না? এবার এটা একে এদিক বরাবর যাক বা এটা এদিক বরাবর যাক, সেই অ্যাঙ্গেল তো ফাইন করা পরের ব্যাপার, আর আমার মনে হয় তুমি অ্যাঙ্গেলটা ফাইন করতেও পারবে, বেশি টাইম ওটাতে লাগে না। মধ্যমার দিকটাতে ফোকাস করো। আমাকে বলো সমবাহু ত্রিভুজ তার মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, সমান মানে প্রত্যেকটা অ্যাঙ্গেল 60 ডিগ্রি, 60 ডিগ্রি মানে এটুকু কত বলো? 30 ডিগ্রি। আমাদের লাগবে কোনটা? এটা মধ্যমা, আমরা এটাই জানতে চাই এক্স। আমি এখান থেকে একটা জিনিস বলতে পারি, এটা তো এ, তার মানে এটুকু হলো এ বাই 2। কারো কোনো সমস্যা? হাফ, হাফ তো না, হাফ কত হবে? এ বাই 2। কারো এই লাইনে কোনো সমস্যা নেই? চলো তাহলে তো হয়েই গেছে, বলে ফেলো। আমি যদি বলি এই জায়গাতে কস থিটার মান বের করব, তাহলে সেটা কত আসবে? কস থিটা, থিটার মান কত? 30 ডিগ্রি। কস 30 ইকুয়ালস টু ভূমির মান এ বাই 2। বলো ভূমির মান এ বাই 2 বাই অতিভুজ, অতিভুজই তো চেয়েছে। অতিভুজ কোনটা? এক্স। ভূমি বাই অতিভুজ। বলো কস 30 মানে কত কত হয় কস 30 তে? √3/2। গুড, √3/2। এদিকে এ বাই 2x, 2 2 কাটো, তাহলে এ এক্স এর মান চেয়েছে, এক্স ইকুয়ালস টু এ বাই √3, এক্স ইকুয়ালস টু এ বাই √3। এবার পারবে সবার জন্যই তো কত হবে? এ বাই √3 করেই, এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স, মধ্যমাকে একই বিন্দুতে ছেদ করে, তো এটাও এক্স, এটাও এক্স। ফাইন করো ফোর্সের মান। বলো স্যার আমি ফটাফট করে নিচ্ছি, আর তোমরা এই কাজটা তুমিই করবে। F1 F2 F3, কোনো হেল্পের দরকার নেই কারো কাছ থেকে, একদম ইজি ব্যাপার। বলবে কে, যদি কে দিয়ে বসাও, কে একটা চার্জ কত আছে? কিউ, কিউ বাই এক্স স্কোয়ার। দ্বিতীয়টা কে ইন্টু কিউ ইন্টু 2q বাই এক্স স্কোয়ার। 3 নম্বরেরটা কে ইন্টু কিউ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। সব কটার জন্য সেম। আর এক্স এর মান কত? এ বাই √3। বসাবে, বসালে শেষ। এবার বাকি লাস্ট পার্ট শোনো। আমি বলতে পারি এটা আর এটা, এদের দুজনের মধ্যবর্তী কোণ কত হয়? 120 ডিগ্রি। সবসময় মাথায় রাখবে এটা আর এটার মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে? 120 ডিগ্রি। এটা আর এটার মধ্যে 120, এটা আর এটার মধ্যে 120, এটা আর এটার মধ্যে 120। তাহলে সেন্টারের সাথে এটা যদি 120 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে, এদের দুজনের নেট, এটাকে আমি যদি নাম দিই F1, এটাকে নাম দেবে F2, তো সেই হিসেবে F1 F2 লিখবে। F1 কার কার মধ্যে? কিউ আর টু কিউ, কিউ আর টু কিউ। F2 কার কার মধ্যে? কিউ আর কিউ। F2 কার কার মধ্যে? কিউ আর কিউ। আর F3 তো এটা পরে ফাইন করবে। এদের দুজনের নেট ফোর্স কোন দিক বরাবর যাবে? এদিক বরাবর না? অ্যাঙ্গেল কত হবে এদের মাঝখানে? 120 ডিগ্রি। বের করতে পারবে? আন্ডার রুট অফ F1 স্কয়ার প্লাস F2 স্কয়ার প্লাস 2F1 F2 cos 120 ডিগ্রি। চলো এদিকে আছে, ছাড়ো। বলো কে ফার্স্ট F1 কার কার মধ্যে? 2q আর কিউ এর মধ্যে। 2q মাল্টিপ্লাইড বাই কিউ, 2q ডিভাইডেড বাই এক্স স্কয়ার। পরে √3 বসাবো। এদিকে কে ইন্টু F2 কার কার মধ্যে? বলো কিউ আর কিউ, তাহলে কে ইন্টু কিউ ডিভাইডেড বাই এক্স স্কয়ার। লাস্ট F3 বলো কার কার মধ্যে? বাকি কে পড়ে আছে? এরা দুজন, তাহলে কিউ মাইনাস কিউ ডিভাইডেড বাই এক্স স্কয়ার। এটা হলো F3, এটা হচ্ছে F3।
F12 কোনটা? F1 আর F2 এর রেজাল্টেন্টটা। F3 কোনটা? এই রেড কালারের যেটা লেখা, রেড কালারের লেখা F3। ওকে, এবার বলো কার কার মধ্যে ফার্স্ট কাজ করতে হবে? F1 আর F2 এর রেজাল্টেন্ট। F1 আর F2 এর রেজাল্টেন্টের নাম দিলাম F12, F1 আর F2 এর রেজাল্টেন্টের নাম দিলাম F12। চলো আমার সাথে সাথে বলো, আমি যদি এই কিউ কিউ বাই এক্স স্কোয়ার এই পুরো পার্টটাকে এফ ধরে কাজ চালাই, তাহলে F1 এর মান কত হবে? 2f। এটার মান কত হবে? f। হ্যাঁ কি না? কারো সমস্যা আছে কোনো? কেন আমি ধরে না নিলে এত বড় বড় মান নিয়ে এগোতে হবে? আমি এগোতে চাই না। চলো বলো, F12 কত হবে? 2f এর স্কয়ার প্লাস এফ স্কয়ার প্লাস 2f স্কয়ার কস কত ডিগ্রি? 120। বলো কস 120 এর মান কত? মাইনাস হাফ। চলো, তার মানে কত আসবে? আন্ডার রুট অফ 4f স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস 2f স্কয়ার ইন্টু হাফ, মাইনাস হাফ। এটা এটা কেটে গেল, এফ স্কয়ার বাদ চলে গেল, তাহলে ভেতরে কত পড়ে থাকবে? 4f স্কয়ার, আর 4f স্কয়ার মানে হলো 2f। তাহলে 2f কাদের কাদের রেজাল্টেন্ট? F1 আর F2 এর। তার মানে F12 মানে যে রেড কালারের যেটা দেওয়া, সরি ইয়েলো কালারের যেটা দেওয়া F12 না, এটা কত আসলো বলো? 2f। ওই একই লাইন বরাবর F3 কাজ করছে না? আর আগের দিন বলেছিলাম একই লাইন বরাবর কাজ করা মানে নর্মাল যোগ করার সাথে সমান। একই লাইন বরাবর কাজ করা মানে অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। আর 0 ডিগ্রি মানে নর্মাল যোগ করে দেবে। লাস্ট লাইন এফ নেট কার কার যোগ হবে? 2f প্লাস এই লাইন বরাবরই কি আছে? F3। আর F3 কার সাথে সমান? ওই বলো f এর সাথে। তাহলে 2f প্লাস f 3f। f এর মান কত ধরেছিলাম? গুড, 3 ইন্টু কে ইন্টু ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। বলো এক্স স্কোয়ারের মান বসাও, ফটাফট বলে ফেলো। বলো কত হবে? বলো a বাই √3 তার হোল স্কোয়ার। a বাই √3 স্কোয়ার মানে হচ্ছে a স্কোয়ার বাই 3, তাই না? উপরে উঠিয়ে দাও 9। বলো কে 9 ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইডেড বাই স্কোয়ার। কে এর মান তো সবাই জানে 1/4πε। এবার আমি এই জিনিসটাই বলতে চাইছি, তোমার মনে হতে পারে এই জিনিসটা অনেক বেশি টাফ জিনিস। যে একবার প্রসেস ভালোভাবে ফলো করেছে, যে আগের দিন ভালোভাবে প্র্যাকটিস করে এসেছে, তার তো আজকের কোশ্চেনে কিচ্ছু নেই এখানে। বলতে পারো অনেকগুলো জিনিস মাথায় রাখতে হয়েছে, নয়তো ভুল হতে পারে। যেমন ফার্স্ট থেকে সংযোগকারী সরলরেখা বরাবর কাজ করে, রিপালশন রিপালশন অ্যাট্রাকশন। 2 নম্বর F1 আর F2 কাদের কাদের নিয়েছি, সরি F1 আর F2 এদের দুজনের রেজাল্টেন্ট নিতে হবে, কারণ এই মাঝখান থেকে যাবে। আর F3 সাথে একই লাইনে পড়ে যাচ্ছে, একই লাইনে পড়লো তাই জন্য নর্মাল যোগ করতে পারলাম। একই লাইনে না পড়লে আবার অ্যাঙ্গেল দেখতে হতো। আর ম্যাক্সিমামের ক্ষেত্রেই দ্বিতীয়টাতে। কোথায় ভুল করেছে? এটাই cos 120 মানে, হ্যাঁ cos 120 এর মান মাইনাস হাফ। ওহো, হ্যাঁ -2 স্কোয়ার তো এখানে 3 আসতো তাই না? ঠিক ঠিক, ক্যালকুলেশনে ভুল হয়ে গেছে, শুধু ক্যালকুলেশনে ভুল হয়ে গেছে ভেতরে। এবার ঠিক আছে, আমি এটা বাদ দিয়ে দিলাম জাস্ট এমনি ক্যালকুলেশন ঠিক করার জন্য। এখানে ক্যালকুলেশনে ভুল হয়ে গেছে, এটাতে বসাতে হতো 2 ইন্টু 2f, 2 ইন্টু 2f, 2 ইন্টু 2f, যার ফলে কত আসতো? 4f স্কোয়ার। চলো লিখে দিই 4f স্কোয়ার। একটা ছোট ক্যালকুলেশন ভুলে কতটা ইয়ে হয়ে গেল, 4f স্কোয়ার। এবার ঠিক আছে, এই জায়গা থেকে তাহলে কত আসবে? √3 f। আচ্ছা এর পরের পার্টটা না একটু 0 ডিগ্রি অ্যাঙ্গেল করে করে নিও, আমি এইটা মুছে দিচ্ছি শুধু। যাই হোক, বুঝতে পেরেছে বলে বলতে পেরেছে, তাই শান্তি। √3f। চলো √3f প্লাস f, তাহলে কত হবে? f কমন নিলে √3 + 1। এবার f এর মানটুকু বসাতে পারবে তো?
এফ এর মান কত, কে কিউ স্কোয়ার, চলো লেখো কে কিউ কিউ ডিভাইডেড বাই এক্স মানে হচ্ছে গিয়ে এ স্কোয়ার বাই 3, আর ভেতরে হচ্ছে √3+1, লাস্ট লাইন 3 উপরে উঠে গেল, কে কিউ কিউ ডিভাইডেড বাই এ স্কোয়ার, আর 3 উঠে গেলে 3 ইন্টু √3+1। ঠিক আছে, একটু বাড়িতে টাইম নাও, টাইম নিয়ে দরকার 10-15 মিনিট ধরে এই একটা অঙ্ক প্র্যাকটিস করো, ভালো হবে। এর বাদে তেমন কিছু নেই, কজ 120 ডিগ্রি বাদে বাকি যেগুলো হয় না সেগুলো বেশি পাতি হয়, করে দেখবে বাকি যে কোনো জিনিস নিয়ে। চলো, আর সুপারপজিশন নিয়ে ঘাটবো না, হয়ে গেছে সুপারপজিশনে যে কটা করানোর মতন। ফিল্ডে যদি প্রবলেম হয় আমাকে আবার ফিল্ডে বলতে পারো। আমি একটা জিনিস বলি, 2 মিনিটের জন্য শোনো, মন দিয়ে শুনবে, 2 মিনিটও লাগবে না, 30 সেকেন্ড। একটা শিট পাবে, ওটার মধ্যে 200টার বেশি হয়তো কোশ্চেন থাকবে, আর ওই কোশ্চেনের মধ্যে যা মোটামুটি আছে সবই পেয়ে যাবে, এমন কিছু নেই যে ওর বাইরে থেকে কিছু কোশ্চেন আছে, কোনো টেনশন নিতে হবে না, ওটুকুই করে যাবে, ওই কোশ্চেনগুলোর মধ্যে থেকে আসবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে ওই কোশ্চেনগুলো খুব একটা ইজি হবে না, টাফ 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 টাফই কিছু কোশ্চেন আছে। আর 2 নম্বর বিষয় হচ্ছে গিয়ে যে এখানে যা 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 জিনিসপত্র করলে এটা বাড়িতে আজকেই যাবে, আজকে গিয়ে দরকার হলে আরেকবার রিপিট করবে, তুমি দেখবে জিনিসটা খুব বেশি টাফ লাগবে না। বইয়ের এক্সাম্পল দেখতে পারো, কি কি টাইপের কোশ্চেন দিচ্ছে সেগুলো, হয়তো এরপরে নেক্সট এখন যেটা করাবো ওটাও তোমার মনে হতে পারে একটু বেশি, কেন মেনলি হটসের যে কোশ্চেন আমার মনে হয় প্রবলেম সেট 1-2 তো হটস যদি পারো 1-2 তো অসুবিধা হয় না, তো আমরা এবার হটসের কয়েকটা কোশ্চেন করি, সেটা বেশি বেটার হবে। ঠিক আছে, আর এখানে যা যা করাচ্ছি যদি তারপরে প্রবলেম হয়, তড়িৎ ক্ষেত্রতে তোমার কাছে আরেকটা মানে টাইম তুমি পাবে, এখানে যা যা জিনিস সলিউশন করছো সেম সেম সলিউশন, এখানে কি বলেছে ক্রিয়াশীল বল নির্ণয় করো না, শুধু এখানে লাইনটা চেঞ্জ হয়ে যেতে পারে, তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। কি হবে তার মানে, তখন তখন এই মাঝখানে কিউ চার্জটা শুধুমাত্র দিয়ে দেবে না, কিন্তু ওই বিন্দুতে চাইবে, শুনবে রেজাল্টে কি হবে, শুধুমাত্র এখানে কিউটা থাকবে না। তার মানে কি সেম অঙ্কই রিপিট হবে, প্রত্যেকটা লাইনে যে জায়গাগুলোতে ক্যাপিটাল কিউ ছিল সেই জায়গাগুলোতে সব এক এক করে গুণ হবে, যার ফলে তুমি আরো একবার সুযোগ পাবে যদি তোমার না হয়, মানে কবে সুযোগ পাবে, পরের দিনে, অনেক দিন না, পরের দিনই। তো তোমার যদি নেক্সট দিনও কোনো সুপারপজিশনের কোনো কোশ্চেন নিয়ে প্রবলেম হয়, তুমি সেখানে বলতে পারো, আমরা দরকার হলে একটা দুটো আরো টাফ কোশ্চেন করতে পারি, না হলেও আরেকটা লেকচার এক্সট্রা আপলোড হবে যেটার মধ্যে একটা ষড়ভুজের কোশ্চেন থাকবে, মানে এটা তো ত্রিভুজ গেল, চতুর্ভুজ গেল, ষড়ভুজেরটার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে কি ভালো বেশ, ষড়ভুজের ক্ষেত্রে কি হবে বলো তো, ওর ক্ষেত্রে শুধুমাত্র ত্রিভুজ তা না, ত্রিভুজের সাথে সাথে অনেকগুলো ত্রিভুজ সলভ করতে হবে। ভাবো ষড়ভুজ কেমন, এরকম 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 অনেকগুলো ত্রিভুজ সলভ করতে হবে, আর যার ফলে তোমার কোশ্চেন শেখার অ্যাবিলিটি অনেকটা বাড়বে। আসলে 4টে ত্রিভুজ সলভ করতে হবে, আর তুমি যে 4টে ত্রিভুজ সলভ করা শিখে যাও তো একটা ত্রিভুজ তখন হ্যান্ডেল করতে তো কোনো অসুবিধাই নেই। চলো নেক্সট পার্টে এগোই। চলো কোশ্চেন নাম্বার 1, আমার সাথে সাথে চলবে, আমি যা যা বলছি সেগুলো শোনো। আমি ধীরে ধীরে ফার্স্টে মডারেট লেভেলের কোশ্চেন করবো একটা, তারপরে ইজিটা এক্সপেক্ট করবো তোমার কাছ থেকে করার, তারপরে আবার একটা টাফ কোশ্চেন করবো, মডারেট, ইজি, টাফ, তারপরে ইজি ইজি ইজি, এভাবে চলুক। তাহলে সুবিধাটা কি হবে, তুমি লাস্টের দিকে বেশি মজা পাবে, আগে আগেই টাফ জিনিস শিখে নাও। চলো মডারেট লেভেলের কোশ্চেন, যেই 2019, সরি 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 নাম্বার ভুল হয়ে গেছে, যেই 2018, 19-এর কোশ্চেন পরে করাচ্ছে। চলো চলো আগে লেখো 2018। আমি নর্মালি দেখো ফ্লোতে ফ্লোতে চলে যাব, রেজাল্ট আপনা আপনি চলে আসবে, সব দড়ি সংক্রান্ত প্রশ্নের সলিউশন। সিলিং থেকে দড়ি ঝুলছে, যারা আগের দিন ভালোভাবে বাড়ি থেকে দেখে এসেছো আমার সাথে সাথে, আই থিঙ্ক ভালো রকমই বলতে পারবে, আর একটা করার পর আজকেও বলতে পারবে, চাপ নিও না, একদম ইজি। এদিক থেকে একটা বল রয়েছে, এদিক দিয়ে আরেকটা সিমিলারলি বল থাকবে, কি করবে, একজন আরেকজনকে রিপালশন করবে। রিপালশনের কারণ তুমি জানো যে দুটোই সেম প্রকৃতির চার্জ থাকে, এটাও যদি প্লাস কিউ হয় অপোজিটে যেটা থাকবে সেটাও প্লাস কিউ হবে, আর প্লাস কিউ রিপালশন করবে, আর রিপালশন করার ফলে এদের দুজনের মধ্যে একটা গ্যাপ তৈরি হবে, আর গ্যাপ তৈরি হওয়ার পর এখানে একটা কোণ তৈরি করতে পারে, কোণটার নাম দিলাম থিটা। বলো এম ভরের বস্তু, নিচের দিকে কত বল কাজ করবে, এম জি, ছোট করে লিখে রাখতে পারো সাইডে, চার্জ হলো এম আর মাস হলো কিউ, না লিখে রাখলো তুমি জানো এম জি।
এবার দেখো এইদিকেও সেম এমজি টানতে হবে, কিন্তু একটা জিনিস আমার কাছে ক্লিয়ার, এদিকে যা যা আঁকতে হবে ওদিকেও তাই তাই আঁকতে হবে। তো আমি দুবার কষ্ট করে আঁকবো না, আমরা একবারই এঁকে যাবো একদিকেরটা। এমজি নিচের দিক বরাবর কাজ করলো। চলো চলো কাইনেমেটিক্স এর লজ অফ মোশনে ছিল মনে আছে, বস্তু থেকে টেনশন সবসময় দূরে কাজ করে, বস্তু থেকে দূরে টেনশন কাজ করে। প্রত্যেকটা মনে হয় ক্লাসে 4-5 বার করে একটাই কোশ্চেন বলতাম, বস্তুর থেকে দূরে, বস্তু থেকে দূরে, টেনশন বল বস্তু থেকে দূরের দিকে। এবার বলে এটা যদি থিটা হয় এটা কত হবে, থিটা জেড ফর্ম করছে না, জেড, এটা থিটা মানে এটাও থিটা। এদিক বরাবর কম্পোনেন্ট যার সাথে অ্যাঙ্গেল করে থাকে সেটা হয় কস, ভেক্টরে পড়েছিলে যার সাথে অ্যাঙ্গেল করে থাকে সেটাকে কি বলে, কস কম্পোনেন্ট, তো টি কস থিটা। এদিক বরাবর কি আসবে বলো, টি সাইন থিটা। ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন না রিপালশন, রিপালশন, তার মানে দূরের দিকে কাজ করবে, এফি হলো। এবার দেখো আমরা যদি ভাবি এই বলটা এরকম অবস্থায় চুপচাপ দাঁড়িয়ে থাকবে না, এমন কি হবে নড়াচড়া করবে না, ও চুপচাপ দুজনকে রিপালশন করে দাঁড়িয়ে যাবে। আর যদি কোনো জিনিস চুপচাপ দাঁড়িয়ে যায় সেই কন্ডিশনটাকে কি বলে, সাম্যাবস্থা, ভেরি গুড, সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম কন্ডিশনে কি হয় চলো, সাম্যাবস্থা, সাম্যাবস্থার ক্ষেত্রে এক্স অ্যাক্সিস বরাবর যতগুলো বল আছে সব শূন্য, কোনো বল কাজ করবে না, ওয়াই অ্যাক্সিস বরাবর যতগুলো বল আছে সব শূন্য, কোনো বল কাজ করবে না। তার মানে কি, ওপরে যত বল নিচে তত বল, ডান দিকে যতটা বল বাঁ দিকে ততটা বল। চলো এক্স অ্যাক্সিসেরটা আগে বলি, ডান দিকে যতটা বল আর বাঁ দিকের বল সেম, তার মানে টি সাইন থিটা আর এফি সেম। আর এদিক দিয়ে বল উপরে যতটা বল নিচে ততটা বল, তার মানে টি কস থিটা ইজ ইকুয়ালস টু এমজি। ইকুয়েশনের নাম্বার দেওয়ার ইচ্ছে হলে দাও, এটা 1 এটা 2, যদি নাও দাও তাও বলে দাও বাবা ট্যান থিটা, স্যার ট্যান থিটা ইজ ইকুয়ালস টু হবে এফি বাই এমজি, রাইট, এফি বাই এমজি। এদিকে ট্যান থিটা, ট্যান থিটা, ট্যান থিটার মতন রাখি, বাকি মানগুলো বের করি, চলো চলো। ট্যান থিটা ইজ ইকুয়ালস টু এফি, এফির জায়গায় কত আসবে বলো, 1/4 পাই, যদি মাধ্যম বলে দেয় তাহলে এপসাইলন নট, যদি শূন্য মাধ্যম বলতো তাহলে এপসাইলন নট, আর মাধ্যম না বলে এপসাইলন। দুটো চার্জই সেম, তার মানে কিউ স্কোয়ার না, ডিভাইডেড বাই আর স্কোয়ার, এদের দুজনের মধ্যে ডিস্টেন্স কোশ্চেনে গিভেন দেওয়া থাকবে আর, তাহলে কত হলো আর স্কোয়ার, ডিভাইডেড বাই এমজি, ডিভাইডেড বাই এমজি। এবার দেখো 1/4 পাই এপসাইলন, 1/4 পাই এপসাইলন কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু এম জি ট্যান থিটা। ওকে ওকে, বলো মাল্টিপ্লাই করো কত আসবে, কিউ স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4 পাই এপসাইলন আর স্কোয়ার এম জি ট্যান থিটা। আর এটাই ছিল কোশ্চেনে, কিউ এর মান চাইনি, কিউ এর মান তো তোমরা আপগ্রেড করে বেরি করতে পারো, রুট করে দিলেই হয়ে যাবে, চেয়েছিল কিউ স্কোয়ারের মান কত হবে, হয়ে গেছে অঙ্ক। তাহলে আমাদের যেই 2018 ফার্স্ট কোশ্চেন সলভ, কিউ স্কোয়ার অপশনে দেওয়া ছিল, কিউ স্কোয়ার কার সাথে সমান হবে, কার সাথে, 4 পাই এপসাইলন আর স্কোয়ার আর জি ট্যান থিটা। আর এটা আমাদের মডারেট লেভেলের কোশ্চেন। এবার আমরা যাবো একটু টাফ কোশ্চেনের দিকে। টাফ তোমাদের কাছে লাগবে না, যদি এটা ক্লিয়ার থাকে, কারো কোনো এই জিনিসটা নিয়ে একটা প্রবলেম থাকলে আগে সেটা বলো। কি করতে হবে, এক্স অ্যাক্সিসে যা বল আছে, ওয়াই এক্স অ্যাক্সিসে যা বল আছে 0, ওয়াই এ যা বল আছে 0, ভাই ভাই ভাবো ডান দিক বা দিক সেম, উপর নিচ সেম, করলে শেষ। ঠিক আছে চলো, টোকার থেকে বেশি সলিউশনে ফোকাস করো, নিজে কতটা ভালো করতে পারছো, যত নিজে বেটার করতে পারবে সেটা ভালো। নেক্সট কোশ্চেনে যাই, একটু হালকা একটু জিনিসটা চেঞ্জ করবো, চলো শোনো। আবার সেই সেম কেস, বাট কোশ্চেনে বলে দিয়েছে এবার থিটা 0, খুব সম্ভবত প্রবলেম সেটের 3 দাগের কোশ্চেন, খুব সম্ভবত। দেখো প্রবলেম সেট মানে ওই হটসের এখন তো নাম হয়ে গেছে মিক্স ব্যাগ। এদিকে দেখো কি বলছে কোশ্চেনে, সেই সেম সিলিং, আমরা এবার থেকে আর দুদিক আঁকবো না, একদিকে আঁকবো আর একদিকে একে সলভ করব। এটা হচ্ছে কি সেই দড়ির সাথে ঝুলছে, সেম সেম জিনিসপত্র, চলো চলো। কিন্তু কোশ্চেনে টুইস্ট আছে, এই যে থিটা উৎপন্ন করছে কোশ্চেনে বলে দিয়েছে, চলো সাইডে লিখি, থিটা ক্ষুদ্র, কোশ্চেনে গিভেন দিয়ে দিয়েছে থিটা ক্ষুদ্র। ওকে, এবার শোনো, আবার আগের বারের মতন
এই স্টেপগুলো বলবে। বলো নিচের দিকে কত বল কাজ করবে, টেনশন কিভাবে কাজ করবে, দূরের দিকে। এদিক বরাবর থিটা হলে এটাও থিটা, তার মানে এটা টি কস থিটা। এদিক বরাবর টি, এফি কিভাবে কাজ করবে, বিকর্ষণ ভাবে, মানে দূরের দিক বরাবর। ক্লিয়ার? আমি এবার কোশ্চেনে আরেকটু অল্প টুইস্ট আনছি, আমি বলছি। মনে করো কোশ্চেনে তোমাকে সবসময় যে আর এর মান দিয়ে দেয় এরকম কোনো মানে নেই, হতে পারে আর এর মানই চাইলো। এবার বললো যে এই আরটার মান কত হবে, কোশ্চেনে গিভেন দেওয়া এর দৈর্ঘ্য হলো এল। কার দৈর্ঘ্য, দড়ির দৈর্ঘ্য। তাহলে প্রথমবার কোশ্চেনে লেন্থ, দড়ির লেন্থ বলে বললো যে এদের মধ্যবর্তী দূরত্ব আর কত হবে সেটা ফাইন্ড করো। এটা লাইন বলে দিয়েছে থিটা ক্ষুদ্র। চলো কাজ করি। বলো স্যার লাইনগুলো লিখতে পারবো আমরা? ভাই বোনেরা বলো, টি কস থিটা কার সাথে ইকুয়াল হবে, এম জি। টি সাইন থিটা কার সাথে ইকুয়াল হবে, এফি। ডিভাইড করি, আবার ট্যান থিটা বের করবো। বলো ট্যান থিটা ইজ ইকুয়ালস টু এফি বাই এম জি। এফির মান কত হবে, 1/4 পাই এপসাইলন কিউ স্কয়ার বাই আর স্কয়ার ডিভাইডেড বাই এম জি। ওকে, কারো কোনো সমস্যা আছে এই পর্যন্ত? নেই। চলো পরের লাইন বলো। আমি এখানে তিনটে জিনিস বলছি। বলো জিরো মানে লিখতে পারি জিরো, সাইন জিরো মানে কত লিখতে পারি, বলো জিরো। ট্যান জিরো মানে, ওই কেড়ে আবার ওয়ান বলে, জিরো না, সাইন জিরো জিরো, জিরো জিরো জিরো। আমি যদি ভাবি থিটার মান যদি জিরো হয়, সাইন থিটার মান, ট্যান থিটার মান, তার মানে থিটা ক্ষুদ্র মানে টেন্স টু কাকে বলছে, টেন্স টু জিরো না? যে টেন্স টু জিরো হয়, জিরোর কাছাকাছি হয়, তাহলে থিটা সাইন থিটা এর সাথে সেম, আর সাইন থিটা ট্যান থিটা এর সাথে সেম। থিটা সাইন থিটা এর সাথে সেম আর ট্যান থিটার সাথে সেম। তার মানে আমি ট্যান থিটাকে তখন রিপ্লেস করে সাইন থিটা লিখতে পারি মন মর্জি, আমার ইচ্ছা। কেন বলো তো আমি নিলাম সাইন থিটাই কেন লিখলাম? বলো স্যার অতিভুজ দেওয়া আছে এল, কোশ্চেনে দেওয়া কি অতিভুজ, তো আমার অতিভুজের টার্মে নিলেই বেশি বেটার হবে। তো আমি অতিভুজের টার্মে চেঞ্জ করার চেষ্টা করব। এদিকে দেখো, তা ট্যান থিটা ইজ ইকুয়ালস টু, এদিকে লেখো ট্যান থিটা ইজ ইকুয়ালস টু কিউ স্কয়ার বাই 4 পাই এপসাইলন আর স্কয়ার এম জি। 4 পাই এপসাইলন আর স্কয়ার এম জি, রাইট? ঠিক আছে, এবার শোনো ট্যান থিটাকে কি রিপ্লেস করবো বলো, গুড, সাইন থিটা ইজ ইকুয়ালস টু কিউ স্কয়ার বাই 4 পাই এপসাইলন আর স্কয়ার এম জি। সাইন থিটা কি লেখা যায়, লম্ব বাই অতিভুজ। লম্বের মান কত আছে, r/2। বলো যে জানি না, এদের মধ্যে ডিস্টেন্স তো বের করতে হবে না, আরে কোশ্চেনে কি বের করতে হবে, লাস্টে আর এর মান বের করতে হবে। চলো আমি কোশ্চেন লিখলাম না ঠিকই, কোশ্চেন লিখলাম না ঠিকই, বাট বের করতে হবে কার মান, আর এর মান না। আর কতটা, এতটা। আর ত্রিভুজ কোথায় গিয়ে কমপ্লিট হবে, এটুকুতে তো, তার মানে আমাদের লাগবে কোনটুকু, r/2। তাহলে লম্বের মান কত বলো, r/2। অতিভুজের মান কত, গুড, তাহলে এদিক থেকে লেখো r/12। কত হবে, r/12। r/12 ইজ ইকুয়ালস টু কিউ স্কয়ার বাই 4 পাই এপসাইলন আর স্কয়ার এম জি। আমি শুধু, আমার অঙ্ক হয়ে গেছে, শেষ, প্রায় শেষের দিকে, আর একটা লাইন করলে হয়ে যাবে। আমার কথা হচ্ছে এইটার মনে থাকবে তো, থিটা যদি বলে দেয় ক্ষুদ্র, তার মানে ধরে নেবে জিরোর কাছাকাছি, আর জিরোর কাছাকাছি মানে থিটা জিরো, সাইন থিটা জিরো, ট্যান থিটা জিরো, তার মানে থিটা ইজ ইকুয়ালস টু সাইন থিটা ইকুয়ালস টু ট্যান থিটা। এবার আমাকে যেহেতু লেন্থ বলে দিয়েছিল দড়ির, আর চেয়েছে ডিস্টেন্স, তাই জন্য আমার অতিভুজের টার্মে আনতে হলো বলে আমি ট্যান থিটাকে কনভার্ট করলাম থ্রু সাইন থিটা। মাথায় থাকবে এগুলো। চলো এবার দেখো, আর 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 স্কয়ার, আর স্কয়ার আর আর গুণ করলে কত আসবে, আর কিউব ইজ ইকুয়ালস টু, এটা উপরে নিয়ে যাও, কিউ স্কয়ার মাল্টিপ্লাইড বাই 12 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন এম জি। তাই তো, 2 দিয়ে 2 বাদ, কত আসবে, আর ইজ ইকুয়ালস টু কিউ স্কয়ার এল
কিউ স্কয়ার এল ডিভাইডেড বাই 2 পাই এপসাইলন এম জি। কারো বই থাকলে বের করে দেখো তো, চেক করে নাও তো ঠিকঠাক করেছে নাকি। 1/3 একটু বইটা থাকলে চেক করে নাও তো রেজাল্টটা। আই থিঙ্ক প্রবলেমস হটসে 3 না 4 দাগ দেখো, হটসের মিক্স ব্যাগের। কিউ স্কয়ার এল বাই 2 পাই এপসাইলন এম জি ⁻⁻⁰। ঠিক আছে, চলো এটাতে কারো প্রবলেম থাকলে বলতে পারো। নেক্সট অঙ্ক যাই। এবার এই অঙ্ক না ক্ষুদ্র অঙ্ক, ইজি অঙ্ক। এবার ইজির অঙ্কর দিকে যাচ্ছে, এরপর একটা টাফ করবো, তারপরে আবার ইজি গুলোতে যাব। বুদ্ধির বিকাশ করো। হয়েছে কম বেশি যা যা লিখবে, ছোটখাটো যা লিখবে লিখে নাও। বাড়িতেও প্র্যাকটিস করতে হবে, শুধু অঙ্ক টুকে নিয়ে গেলে হবে না। নিজে থেকে করতে পারার অ্যাবিলিটি এই ক্লাসেই বানাতে পারবে। চলো নাও এদিকে দেখো, এদিকে এদিকে কোশ্চেন চেঞ্জ হচ্ছে একটু। এবার আবার সেই সিলিং এর সাহায্যেই ঝুলবে, দড়ি দিয়েই ঝুলবে, সব সেম হবে। আমি যদি বলে দিই কোন অনুভূমিকের সাথে 45 ডিগ্রি করেছে, কি বলছি শোন শোন শোন, উত্তর করতে হবে এটার। বাচ্চা বাচ্চা উত্তর পারে, 1-2 এর বাচ্চাকে ডাক, সেও বলে দেবে। তো আমাদের তো বলতেই হবে। এদিকে দেখো, সেই সেম দড়ির সাহায্যে ঝুলছে, সেম সেম, এটা জেইর কোশ্চেন। এদিকে এদিকে আবার বলেছে অনুভূমিকের সাথে 45 মানে কি, এর সাথে 45 না, অনুভূমিকের সাথে 45 মানে কি, এভাবে তো। কোনটাকে অনুভূমিক বলে, তুই এই লাইনটাকে বলে অনুভূমিক, উলম্ব এই লাইনটা। অনুভূমিকের সাথে 45 মানে উলম্বের সাথে কত, বলো সেমই তো। আরে এটা যদি 40, টোটাল কত অ্যাঙ্গেল করে 90 না, তাহলে এটা 45 বলে, এটা চল এটা 30 হলে, এটা 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 60 হলে, এটা ক্লিয়ার তো। এইসব জিনিস যেন ভুল না হয়। হ্যাঁ চলো, ও ছাড়ো এটা। হ্যাঁ এবার এদিকে আসো, আবার কোশ্চেনে যাই। বলে দিয়েছিল অনুভূমিকের সাথে 45, বাট অনুভূমিকের সাথে একে আমাদের কোনো লাভ নেই, আমাদের আঁকতে হয় সবসময় উলম্বের সাথে। দেখো আগে যে কটা অঙ্ক করেছি সব কটা অঙ্কে আঁকছিলাম কার সাথে, উলম্বের সাথে না, এই লাইনের সাথে উলম্বের সাথে কোণ আঁকতে হবে। তো উলম্বের সাথে যেহেতু কোণ আঁকতে হবে, তো আঁকি চলো। এদিকে 45 কোশ্চেনে গিভেন দাও, এটা 45। এবার পাতি অঙ্ক, চাপ নেই। 45 কি ছোট অ্যাঙ্গেল না তো, বড় অ্যাঙ্গেল 45, তাহলে কোনো অ্যাপ্রক্সিমেশনেরও কেস নেই। চলো এদিকে দেখো, টেনশন কোন দিকে কাজ করবে, বস্তু থেকে দূরের দিকে, নিচের দিকে কত বল কাজ করবে, mg। কম্পোনেন্টে ব্রেক করো, t cos 45, এদিকে বলো t sin 45, এদিক বরাবর কত হবে fe। ইকুয়েশন লেখো, বলো এক্স আর ওয়াই সেম করবে। একবারে বলে দিই tan থিটা মানে tan 45 ইজিকালস টু fe বাই mg। কারো এই লাইনটাতে কোনো সমস্যা আছে, লিখলে বলো টি সাইন থিটা বাই টি কস থিটা লিখতেন, টি টি কেটে যেত, সাইন 45 বাই কস 45 লিখতেন, tan 45 tan 45 এর মানে 1। তার মানে মোট কথা এখানে বলতে চাইছে এফির মান যা হবে আর এমজি এর মান যা হবে সেম, এফি এর মান যা হবে এমজি এর মান যা হবে সেম। এবার শোনো, আমাদের বলে দিল এই দড়ির দৈর্ঘ্য হলো 1 সেন্টিমিটার, দেখো কোশ্চেনে লেখাই আছে তাই, দড়ির দৈর্ঘ্য হলো 1 সেন্টিমিটার। ওকে, দড়ির দৈর্ঘ্য কত, 1 সেন্টিমিটার। সেন্টিমিটার কোন পদ্ধতিতে, সিজিএস না এসআই, তো আমাদের সিজিএসটা মাথায় রাখতে হবে। চলো পড়ি, এদিকে দেখো এফি, এফির মান কত বসাবে, বলো স্যার আমি যদি এসআই তে করি, আমি মনে করো জানি না, আমি তো অবুঝ, 1/4 পাই এপসাইলন নট Q1 Q2, কিন্তু দুটোই সেম, তাই জন্য কিউ স্কয়ার বাই ডিস্টেন্স বিটুইন দেম আর স্কয়ার, আর স্কয়ার ইজিকলস টু এমজি। কিন্তু ব্যাপারটা হলো আর বলে কোনো রাশি কোশ্চেনে দেওয়াই নেই, দেওয়া আছে কি এল, এল মানে অতিভুজ, তার মানে আমাকে যেভাবে হোক এটাকে অতিভুজের টার্মে আনতে হবে। কিন্তু প্রবলেম হলো কোনো সাইন থিটাও চোখে দেখতে পাচ্ছি না, তো আমাকে যেভাবে হোক কনভার্ট আর কে এল এর টার্মে কিছুভাবে লিখতে হবে। চলো লিখি, বলবো এসব তো পাতি পাতি কাজ। দেখো এটা এল আমাদের লাগবে এটুকু, এটুকু না, আমি বলতে পারি এটুকু হচ্ছে r/2,
হ্যাঁ কি না? তাই তো, যার সাথে অ্যাঙ্গেল করে থাকে সেটা ভূমি, তার মানে এটা লম্ব। বলো লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ কি হবে? সাইন 45। বলো আর বাই 12, এল এর মান কত? 1, তার মানে আর বাই 2 বসিয়ে দেবো, কারণ সমস্যা আছে। 45 এর মান 1/√2, √2 কাটো, কত আসবে আর এর মান? √2। আর আমার তো দরকার ছিল আর এর মান, বেরিয়ে গেছে আর এর মান। এবার এদিকে আসো, কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার 1 কিন্তু প্রবলেম হয়ে গেল আবার, সেন্টিমিটার এই রেজাল্টটা। তো সেন্টিমিটার, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, √2 কেটেছি, √2 আর √2 আর কেটে √2 করেছি। আরে রে, হায় রে হায়, কালকে গার্জিয়ান কল হবে অঙ্ক স্যারের কাছে। এইটো, এটা দুইটা। এবার ঠিক আছে কেন? আর হলো √2 সেন্টিমিটার। চলো এদিকে বলো, আর এর মান পেলাম √2 সেন্টিমিটার। এটা আমাদের কনভার্ট করতে হবে এসআই টু সিজিএস। এসআই টু সিজিএস কনভার্ট করা খুব ইজি, এপসাইলন নট কে এসআই টু সিজিএস। চলো চলো শোনো, এসআই টু সিজিএস, এসআই টু সিজিএস এ কনভার্ট করা মানে এপসাইলন নট কে লেখা 1/4 পাই। কত লিখলাম? 1/4 পাই। চলো বসাও 1/4 পাই, 1/4 পাই ইন্টু 1/4 পাই কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। আর স্কোয়ারের মান কত? √2 তার স্কোয়ার, √2 তার স্কোয়ার মানে 2 mg। মিলিয়ে দেখো 4 দাগ। আর মেলানোর কি আছে এতে? এ আর মেলানোর কি আছে? এতে কিউ এর মান কত? √2 mg হয়ে গেল। ক্লিয়ার এগুলো? কোনো সমস্যা আছে? লাস্ট আর একটা অঙ্ক বাকি এই টাইপের, করার পরে ইজি অঙ্কের দিকে যাব। তবে লাস্ট অঙ্কটা একটু টাফ আছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওটা মুখস্থ করা বলে। হ্যাঁ বললাম না আগের দিন, মুখস্থ করা বলে ওটাকে। আসলে কনভার্ট করলে এপসাইলন নটের মান সিজিএস পদ্ধতিতে, এপসাইলন নট ঠান্ডা মাথায় বলবে এসআই পদ্ধতিতে কত হয়। গুড, হ্যাঁ বলো 8 পয়েন্ট। হ্যাঁ, যদি এটাকে সিজিএস এ করো তাহলে 1/4 পাই লিখবে। ঠিক আছে, চলো চেঞ্জ করি। আমি 1 মিনিটের জন্য একটু বইটা বের করে ভয় দেখাতে চাই তোমাদেরকে। বইয়ের এক্সাম্পল নাম্বার 15 বের করবে ওই চ্যাপ্টারটাতে, পেজ নাম্বার পেজ নাম্বার 27, 15 দাগ। চলো 15 দাগ, করো করো করো, স্টার্ট করে দাও। এটা না, প্রবলেম সেট, ওই মিক্স ব্যাগে যাও, 1 দাগ। হ্যাঁ, 15 দাগের কোশ্চেনটা দেখেছো? এই টাইপের বড় বড় সলিউশনওয়ালা অঙ্ক এবার আমাদের করতে হবে। পারবে? গুড। আগের দিন কি বলেছিলাম ওই ইয়েতে না, অল্প 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 অল্প, যে যদি থাকে তাহলে বাউন্সি পড়ে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ, দেখেছো? হ্যাঁ 15 দাগের ওটা। এবার চলে যাও আগের দিন, হ্যাঁ যাদের হয়েছে তারা ভালো, আগের দিন বলার পরে, না হলে 1 দাগ, মিক্স ব্যাগের 1 দাগ। ঠিক আছে, আমি নর্মাল ফর্মুলা ডিরাইভ করব, করার পরে অঙ্ক করব। এদিকে দেখো, কোথাও বুঝতে অসুবিধা হলে বলবে। এই অঙ্কটা অনেকগুলো অ্যাপ্রক্সিমেশন করার পরে এরকম সুন্দর দেখতে আসে।
তবে বাস্তব লাইফে যদি তুমি ভাবো যে এটা এরকম হয় না। চলো কোশ্চেনটা আমি তোমাদেরকে বলছি, তোমরা বই থেকে পড়তে পারো। আমি ভেঙে 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 বলছি। সবার ফার্স্ট বলেছিল নর্মাল অবস্থায় বায়ু মাধ্যমে ঝুলিয়ে দাও এটাকে, ঝুলিয়ে দিলে কি হবে, ঝুলিয়ে দিলে এর সাথে একটা অ্যাঙ্গেল তৈরি করে, তোমরা জানো থিটা। তো যদি 15 দাগের এক্সাম্পলটাতে যাও, তাহলে 15 দাগের এক্সাম্পলে লেখা রয়েছিল ওটা 15 ডিগ্রি, বাট আমি নেবো না 15 ডিগ্রি, কেন এটা স্পেশাল কেস হয়ে যাবে। আমি যে কোনো একটা র্যান্ডম মান নিয়ে নিলাম থিটা। এবার কোশ্চেন শোনো, এরপরে বলছে এটাকে চেঞ্জ করে কোন মাধ্যমে নিয়ে যাওয়া হলো, কোন একটা তরল মাধ্যমে। আর সেই তরল মাধ্যমে নিয়ে যাওয়ার পর এর কোণের কোনো পরিবর্তন হয়নি, একটা ওয়ার্ড লেখা আছে না, কোণের কোনো পরিবর্তন হয়নি। আর এটা তোমার জীবনে সব থেকে দেবদূত হয়ে এসেছে। যদি ওই লাইনটা না লেখা থাকতো আর যদি অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যেত এই অঙ্কটায়, এটা বিভৎস আকার ধারণ করতো। আর ওই বিভৎস আকারটা আমি করিয়ে দেবো, তোমরা এই লেকচারটা আপলোড করে দেবো, একটু দেখে নিও, কম্পিটিটিভ ক্লাসে করিয়ে দেবো যে যদি না হতো তাহলে কি হতো। আরও একটা জিনিস বলি, তোমাদের এই অঙ্কগুলো এতটা সুন্দর স্মুথলি চলছে তার কারণ হলো এদিকে যে বলটা ঝোলানো হচ্ছে তার যা ভর, আর এদিকের যা বলটা ঝোলানো হচ্ছে তার যা ভর সেম। আর যদি না সেম হতো তাহলে এই যেটা যদি একদিকে ভারী হতো এটা একটু ঝুলে যেত, এদিকে আসতো থিটা 1, এদিকে আসতো থিটা 2, তাহলে আর সেম 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 বলে কাজ চালাতে পারতে না। ওই অঙ্কটাও আমি পরের দিন করিয়ে দেবো, ঠিক আছে? তো তোমাদের আপাতত এখানে এদিকে ফোকাস করো, শুধুমাত্র বোর্ডের জন্য আমাদের এই কোশ্চেনটা দরকার। এবার আমার কথা বিশ্বাস না হলে তুমি বাড়িতে ভালোভাবে গিয়ে চেক করে নেবে, নিট 2013, 2015, 2017, 2023 এই 4 বার এই একই সেম কোশ্চেন এসেছে। তো এর ইম্পর্টেন্সটা বুঝতে হবে। 2 নম্বর বিষয়, পরীক্ষার হলে গিয়ে এত বড় কোশ্চেন সলভ করতে পারবে না, এমসিকিউ টেস্ট। তো এটা লাস্টে রেজাল্টটাও তোমার মুখস্থ রাখতে হবে, তবে রেজাল্টটা কোনো ভুলভাল মেথডে মুখস্থ রাখবে না, যেটা বা এটা করে দিলাম মিলে যাবে, অনেকে মুখস্থ রাখে। রেজাল্টটা প্রপার রেজাল্ট মুখস্থ রাখতে হবে। চলো দেখি। হ্যাঁ হ্যাঁ, এদিকে দেখো, রেজাল্ট মুখস্থ করেই বলেছে, নয়তো অনেকটা টাইম লাগতো। এদিকে দেখো, পুরো প্রপার মেথড করো, নয়তো থিটা 1 থিটা 2 আলাদা করে দেবো, করো তো। এদিকে দেখো, এমজি নিচের দিক বরাবর, টেনশন টি, এগুলো বলতে পারবে, বলো। এদিক বরাবর কম্পোনেন্ট টি কস থিটা, এদিক বরাবর টি সাইন থিটা, এদিক বরাবর এফি। চলো বলো কে কাকে ব্যালেন্স করছে, টি কস থিটা, এমজি কে টি সাইন থিটা, কত এফি। বলো ট্যান থিটা কত হবে, ট্যান থিটা ইজ ইকুয়ালস টু এফি বাই এমজি, এফি বাই এমজি। এফির মান কত, 1/4 পাই এপসাইলন নট কিউ স্কয়ার বাই আর স্কয়ার, কিউ স্কয়ার বাই আর স্কয়ার। আর এমজি নিচে বসবে। এ অবধি ক্লিয়ার? ওকে। এবার শোনো, একটু চেঞ্জ হলো, এবার একটা মিডিয়াম চলে এসেছে। আমাকে বলো এই মিডিয়ামটা আসার জন্য কোন কোন রাশিতে পরিবর্তন হবে। 1 নম্বর ফোর্সে পরিবর্তন হবে। কেমন চেঞ্জ হবে, কেমন চেঞ্জ হবে, কমবে। কিভাবে কমবে, কে এর জন্য কমবে, তাই না? দুটো চার্জ আছে, তার মানে তড়িৎভেদ্যতা এসে গেছে, কে এর মান কিছু একটা থাকবে জলের জন্য, সেটা কি করবে, ফোর্সটা কমিয়ে দেবে। আর কি চেঞ্জ হবে, একটা প্লবতা বল কাজ করবে না ওই বলটার ওপরে। আর এত কিছু করার পরেও প্লবতা বল কাজ করলো, ফোর্সের মান কমে গেল, আর তারপরে ওরা বলছে যে কোনো অ্যাঙ্গেলে চেঞ্জ হবে না। রিয়েল লাইফে এটা পসিবল না, হবেই চেঞ্জ, কিন্তু অঙ্কটা নয়তো তোমাদের জন্য একটা বড় আকার ধারণ করতে, ওই জন্য করলো না। ঠিক আছে, চলো এবার এদিকে আসি, ডেটা লেখা স্টার্ট করি। এদিকে দেখো, তোমরা আমার সাথে সাথে এই ছোট ছোট লাইনগুলো লিখে রাখো। রো হলো, আমি ধরে নিচ্ছি যে বস্তুটা রয়েছে, মানে যে বলটা রয়েছে, বলের ঘনত্ব, বলের ঘনত্ব আমি ধরে নিয়েছি রো। আর সিগমা, সিগমা কি, তরলের ঘনত্ব, তরলের ঘনত্ব ধরে নিয়েছি সিগমা। ক্লিয়ার? বলের ঘনত্ব ধরে নিয়েছি কত, রো, আর সিগমা তরলের ঘনত্ব। বলের আয়তন হচ্ছে কি ভি, বলের আয়তন ভি। গোল বল নাও, চৌকো বল নাও, ত্রিভুজাকার বল নাও, যেমন ইচ্ছা বল নাও, ঠিক আছে? তো মনে করো সেটা ভি। এবার তুমি দেখবে আমার কাছে কেমন বল আছে, দাঁড়াও, মুন বল, এই দেখো,
এরকম এরকম আকার আকৃতির, হ্যাঁ এটা দেখবে ফেললে কতটা ওঠে, এটা নর্মাল, অনেকটা ওঠে তুলনামূলক, ঠিক আছে, আস্তে আস্তে মারলে কতটা ওঠে, অল্পতে অনেকটা উঠে যায়। চলো, বলের আয়তন হলো গিয়ে ভি। এবার বলো বলের মাস কত হবে, বলের ভর। এবার এদিকে বলো বলের ভর, বলের ভর এম, এম এর মান কত বলো, ঘনত্ব কত, রো ইন্টু ভি, রো ভি, রো ভি। ওকে, এবার শোনো, এটাতে কম্পোনেন্টে ভাঙবো, নিচের দিকে আগের বারের মতন এম জি, টেনশন টি, কম্পোনেন্ট টি কস থিটা, এদিক বরাবর টি সাইন থিটা, দূরের দিকে এফি। এবার শোনো, ঊর্ধ্বঘাত একটা কাজ করবে যেটা বলটাকে উপরে তোলার জন্য দায়ী, সেটার নাম হলো প্লবতা বল, আর আমরা প্লবতা বলকে ইংলিশে বলে বাউন্সি ফোর্স, আমি লিখে দিলাম বি, বাউন্সি ফোর্স বা বি। এবার দেখো ইকুয়াল করি, টি কস থিটা কার সাথে ইকুয়াল হবে, টি কস থিটা কার সাথে ইকুয়াল হবে, এম জি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এম জি, এম জি, এম জি আপাতত থাক। টি সাইন থিটা কার সাথে ইকুয়াল হবে বলো বলো, টি সাইন থিটা এফ এর সাথে না, এফ এর মান বলো এবার, 1/4 পাই, ফোনটা নিয়ে লিখে দেবো, 1/4 পাই কে এপসাইলন নট, 1/4 পাই কে এপসাইলন নট, ফোর্সের মান চেঞ্জ হবে, কিউ স্কয়ার বাই আর স্কয়ার। বলো ট্যান থিটা কত আসবে, ট্যান থিটা ইজ ইকুয়ালস টু কিউ স্কয়ার বাই 4 পাই কে এপসাইলন নট আর স্কয়ার এম জি, দুটো ট্যান থিটা ইকুয়াল। এটা ভুল হয়েছে না, কোথায় ভুল হয়েছে, কে এপসাইলন নট বিটা লিখিনি, পাপ কাজ করেছি, পাপ কাজ, পাপ কাজটা এখানে হয়ে গেছে, ক্লাসে ফোকাস কর, আমার ফোকাস এদিক ওদিক যাচ্ছে, এদিকে দেখ। এম জি মাইনাস বি, এদিকে দেখো পিছনে এদিকে, প্লবতা বলের মান কত হবে, প্লবতা বলের মান কত হবে, তরলের ঘনত্ব ইন্টু বলের ঘনত্ব, সরি তরলের ঘনত্ব ইন্টু ভি, এটা কি আসলো মাস না, মাস টাইপের জিনিস তো টার্ম, তার সাথে জি গুণ করে দাও, হয়ে গেল রো ভিজি, রো ভিজি, রো কি তরলের ঘনত্ব যতটা তরল অপসারিত করে, আর ভি হচ্ছে আয়তন, আর জি হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। এই ট্যান থিটা আর এই ট্যান থিটা ইকুয়াল হবে, এই ট্যান থিটা আর এই ট্যান থিটা ইকুয়াল হবে, আর এটুকুই কাজ। তো ট্যান থিটা ইকুয়াল করি, 1/4 পাই এফ ছিল, দেখো এদিকে এদিকে 1/4 পাই এপসাইলন নট কিউ স্কয়ার বাই আর স্কয়ার ডিভাইডেড বাই এম জি, আর এদিকে ছিল 1/4 পাই এপসাইলন কে, 1/4 পাই কে এপসাইলন নট কিউ স্কয়ার বাই আর স্কয়ার ইলেকট্রিক ফোর্সের মান ডিভাইডেড বাই এম জি মাইনাস বি, এম জি মাইনাস বি। একটা জিনিস এখানে শুনে রাখো, কোনো দিনই বলের ঘনত্বের তুলনায় লিকুইডের ঘনত্ব বেশি হতে পারে না, যদি বলের ঘনত্বের তুলনায় লিকুইডের ঘনত্ব বেশি হয়ে যেত তাহলে বল তো কোনোদিন উপরেই থাকতো না, তাই না। তো এখানে এই কন্ডিশন যেন মাথায় থাকে, বলের ঘনত্ব সবসময় বড় হয় লিকুইডের ঘনত্ব থেকে, রো ইজ গ্রেটার দেন সিগমা। এম জি মাইনাস বি, চলো মান বসাই, এদিক থেকে কাটাকুটি করবে না, 4 পাই এপসাইলন নট আর 4 পাই এপসাইলন নট কাটো, 4 পাই এপসাইলন নট 4 পাই এপসাইলন নট কাটো, কে পড়ে থাকবে শুধু, অনলি কে, অনলি কে, কিউ স্কয়ার বাই আর স্কয়ার, কিউ স্কয়ার বাই আর স্কয়ার কাটো। এবার দেখো এই লাইনে উল্টে দাও তো দুই সাইড, এম জি, এম জি, এম এর জায়গায় কত লিখছিলাম বলো, এম এর জায়গায় রো ভি না, এম এর জায়গায় কত বসানো যায়, রো ভি, তাহলে বসাও রো বলের ঘনত্ব বলের আয়তন
হয়ে গেল ভর জি। এদিক বরাবর কে কে রয়েছে এম জি রো ভি, এম এর জায়গায় রো ভি জি মাইনাস সিগমা ভি জি ডিভাইডেড বাই কে। কে এর মান বের করছি, লেখো, দেখো কে ইজ ইকুয়ালস টু রো ভি জি মাইনাস সিগমা ভি জি ডিভাইডেড বাই রো ভি জি। ভিজি কমন যায়, কেটে দাও, তাহলে কে এর মান কত আসবে, কে ইজ ইকুয়ালস টু রো মাইনাস সিগমা ডিভাইডেড বাই রো। উল্টে গেছিল, কে এদিকে চলে যাবে, হ্যাঁ ভুল হয়ে গেছে। কে এদিকে চলে যাবে এটা টাটা। নিচে কে আসতো এম জি মাইনাস বি, উপরে যেত, আর এটা ও তাদের নিচেই আসতো না, তো উপরে এম জি যাবে, এম জি কে নিচে আসলো এম জি উপরে গেল, এম জি বাই এম জি মাইনাস বি আসতো, এখানে ভুল হয়েছে। এম জি মান হচ্ছে গিয়ে রো ভিজি ডিভাইডেড বাই রো ভিজি মাইনাস সিগমা ভিজি, ভিজি বাদ চলে যায়, রো বাই সিগমা রো মাইনাস সিগমা। হয়ে গেছে, শোনো এবার, হ্যাঁ এই দেখো কেটা তো ওয়ান বাই কে ছিল না, তাই জন্য নিচে এসেছে। আরেকটা লাইন দরকার হলে বেশি করে নাও, বুঝলে, আমারও হচ্ছিল প্রবলেম, সেম ইস্যু। চলো এদিকে দেখো, বইতে টোটাল 3টে অঙ্ক দেওয়া রয়েছে। ফার্স্ট এক্সাম্পল নাম্বার 15, যেই এক্সাম্পল নাম্বার 15তে রো এর মান বলে দিয়েছিল 1.6 কোশ্চেনে, তারপরে সিগমার মান কোশ্চেনে দেওয়া ছিল 0.8, চেয়েছিল কে এর মান কত হবে। বাকি তো থিটা ফিটা ফুদ্দু, 15 ডিগ্রি দিক আর 30 ডিগ্রি দিক থিটা নেই। বলো কে কত হবে, কে ইজ ইকুয়ালস টু রো বাই রো মাইনাস সিগমা, রো এর জায়গায় 1.6 ডিভাইডেড বাই 1.6 মাইনাস 0.8 মানে 2, কে এর মান 2। আমি আজকে ক্লাস শেষে খাতা চেক করবো পিছনের দিকে, কিছুই তো লেখনি মনে হয়, দেখছে তারপরে। 2 নম্বর, 2 নম্বর শোনো, রো এর মান একটা কোশ্চেন আছে 2.4, সিগমা এর মান 0.8, কে এর মান কত হবে, এটা বাড়িতে করে নেবে, পারবে, 1.5 আসবে আই থিঙ্ক, নাকি বেশি আসবে 2.4, না ঠিকই আছে যা বললাম। 3 নম্বর, 3 নম্বর মিক্স ব্যাগের এক দাগ, ওটাতে শুধুমাত্র রো বের করতে বলেছে, ফর্মুলা এটাই, বাকি ডেটা বসিয়ে এটা বের করবে। চলো এদিকে শোনো, শর্টকাটটা, উপরে বেশি ডেন্সিটি, কার বেশি ডেন্সিটি থাকে, রো এর, নিচে বেশি ডেন্সিটি মাইনাস কম ডেন্সিটি, ক্লিয়ার, শর্টকাট, কেননা পরীক্ষা এত বড় করে আসতে পারবে না, পরীক্ষার জন্য শর্টকাট, কে ইকুয়ালস টু ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, কে কি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা আপেক্ষিক তড়িৎভেদ্যতা, কি হয় বলো, উপরে বড়, উপরে কি আসবে বড় ঘনত্ব, নিচে বড় মাইনাস ছোট ঘনত্ব, কমপ্লিট। যা টাফ কোশ্চেন ছিল টাফ কোশ্চেনের সেকশন শেষ, এবার দুটো ইজি কোশ্চেন করবে, বাড়ি চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, মিক্স ব্যাগের এক দাগ, মিক্স ব্যাগের এক দাগের এই অঙ্কটাই দেওয়া রয়েছে, শুধুমাত্র ডেটা বসাতে হবে, মিক্স ব্যাগের এক দাগে শুধুমাত্র ডেটা বসাতে হবে, হয়েছে। দড়ি রিলেটেডই জিনিসপত্র একটু অন্যভাবে জিজ্ঞাসা করছে, শোনো, সহজ কোশ্চেন, এদিকে এই সিস্টেমকে
আর্থে রাখা হয়েছে। এটা এমন একটা সিস্টেম যে সিস্টেমটা আর্থে রয়েছে। আর্থে থাকলে অবভিয়াসলি কোণ তৈরি করবে। কেন কোণ তৈরি করবে? নিচের দিকে বল ঝুঁকে যায়। এই সিস্টেমটা স্পেসে নিয়ে যাওয়া হলো। এই সিস্টেমটা স্পেসে নিয়ে যাওয়া হলো। স্পেসে নিয়ে যাওয়া হলে দুটো কোশ্চেন চেয়েছে। যদি এই অবস্থায় থেকে এর লেন্থ এল হয় আর অ্যাঙ্গেল থিটা হয়, তবে স্পেসে নিয়ে গেলে থিটার মান কত ডিগ্রি হবে, আর 2 নম্বর এফ এর মান কত ডিগ্রি হবে? বলো। সহজ কোশ্চেন, ভাবো, একদম ইজি। বলেছে এই কোশ্চেনটা আর্থে রয়েছে। নর্মালি ফার্স্ট কোশ্চেনে বলেছে আর্থে রয়েছে, তারপরে সেটাকে স্পেসে নিয়ে যাওয়া হলো। বলছে স্পেসে নিয়ে যাওয়া হলে এই যে অ্যাঙ্গেল থিটা, থিটা এই অ্যাঙ্গেলটা শুধু না, ভালোভাবে আঁকাটা ফলো করবে। কোন অ্যাঙ্গেলটার কথা বলছে? এই অ্যাঙ্গেলটা যদি বলে একরকম অ্যান্সার আসবে, টোটাল অ্যাঙ্গেলটা বললে একরকম অ্যান্সার আসবে। ওকে, যদি টোটাল অ্যাঙ্গেল বলে একরকম, আর যদি একটা অ্যাঙ্গেল বলে একরকম। চলো দেখি কত হবে। হ্যাঁ, যখন যখন স্পেসে নিয়ে যাবে তখন কি হবে? এর উপরে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করবে। এ কে চাইবে দূরে সরিয়ে দিতে, এ কে চাইবে দূরে সরিয়ে দিতে। নিচে নামানোর জন্য কে দায়ী ছিল? এমজি। এমজি আর দূরে সরাতে পারবে না, যার ফলে টোটাল অ্যাঙ্গেল কত ক্রিয়েট হবে? 180 ডিগ্রি। টোটাল অ্যাঙ্গেল ক্রিয়েট হবে 180 ডিগ্রি, কিন্তু আমাদের নিতে হবে তার হাফ, আর হাফ মানে 90 ডিগ্রি। তো আমাদের রেজাল্ট হবে 90 ডিগ্রি স্পেসে নিয়ে গেলে। এবার এবার দেখো লেন্থ কত করে ছিল এক একটার? এল, আরেকটারও এল। বলো ফোর্সের মান। এফ ইজ ইকুয়ালস টু 1/4 পাই। ভুল করেও এখানে কেউ এপসাইলন বসাবে না। স্পেস মানে কোনো মিডিয়াম নেই, তার মানে এপসাইলন নট। ঠিক আছে, এপসাইলন নট কিউ স্কয়ার বাই এদের মধ্যবর্তী ডিস্টেন্স হলো 12, এল না 12 তার হোল স্কয়ার। সো 1/4 পাই এপসাইলন নট কিউ স্কয়ার বাই 4l স্কয়ার, কিউ স্কয়ার বাই 4l স্কয়ার। চলো করে নাও এটা। এরপরে লাস্ট আর একটা কোশ্চেন বাকি। ক্লাস 11-এ এসএইচএম মোটামুটি ভাবে এটুকু ক্লিয়ার তো, যে টাইম পিরিয়ডের মান হয় টি ইজ ইকুয়ালস টু 2 পাই আন্ডার রুট অফ এল বাই জি, বা টাইম পিরিয়ড যেটা সেটা ছিল টি ইজ ইকুয়ালস টু 2 পাই বাই ওমেগা। ওমেগা মানে কৌণিক বেগ, কৌণিক বেগ, ভরবেগ না, কৌণিক বেগ, কৌণিক বেগ। ঠিক আছে, এই জিনিসগুলো ক্লিয়ার। আর মোটামুটি এরপরে ফ্লাক্সের আগে মানে হচ্ছে কি আর দুটো লেকচার পরে ওগুলো খুব দরকার পড়বে। আর যেহেতু এমসিকিউ এক্সাম, এই বছর ওই পার্টটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর একটা জিনিস এক্সট্রা শিখিয়ে দেবো, ওটাও সাথে সাথে চলবে, মোমেন্ট অফ ইনার্শিয়া রিলেটেড কিছু জিনিসপত্র। তো যারা কম বেশি কম্পিটিটিভ ক্লাস না আসছো অফলাইনে করতে, তারাও বাড়িতে ট্রাই করো অন্তত ওই লেকচারটা অন্তত দেখতে, কম বেশি অল্প স্বল্প। কেননা এইবার কোশ্চেন কি আসবে কেউ জানি না। ঠিক আছে, আর বাকি তো সেকেন্ড সেমিস্টার অনেক স্কুল অনেক মজা দেখিয়ে দিয়েছে যে কেমন টাইপের কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, তো চলো এবার শোনো লাস্ট কোশ্চেন। দুটো ইলেকট্রন আছে, দুটো ইলেকট্রন, একটা ইলেকট্রন আর একটা ইলেকট্রনের মধ্যে ডিস্টেন্স বলে দিয়েছে আর, বলেছে কম্পেয়ার করো এফ ইলেকট্রিক ফোর্স ডিভাইডেড বাই এফ গ্র্যাভিটেশনাল ফোর্সের মান কত হবে। দুটো ইলেকট্রন, দুটো ইলেকট্রন ইলেকট্রিক ফোর্স কাজ করবে, ইয়েস অর নো? করবে তো, চার্জ তো, চার্জ আছে মানে ইলেকট্রিক ফোর্স কাজ করবে। 2 নম্বর কথা, দুটো ইলেকট্রন গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করবে। হ্যাঁ, ইলেকট্রনের মাস আছে, উত্তর হলো হ্যাঁ, মাস আছে মানে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করবে। তো ইলেকট্রিক ফোর্সও কাজ করবে, গ্র্যাভিটেশনাল ফোর্সও কাজ করবে। কোশ্চেন হলো এদের দুজনের রেশিও কত। এবার 1 নম্বর জিনিসটা আমি আমি করছি, আমার সাথে সাথে তুমি করো। তুমি এরকম ভাবে কোশ্চেন পাতাও, কোশ্চেন পাতিয়ে পাতিয়ে আমার সাথে সাথে চলো।
ইলেকট্রিক ফোর্স 1/4πε0 ই স্কয়ার বাই আর স্কয়ার। 1/4πε0 এর মান হয় 9 × 10⁹। ই এর মান হয় 1.6 মাল্টিপ্লাইড বাই 10⁻⁻19 তার হোল স্কয়ার ডিভাইডেড বাই আর স্কয়ার। 9 × 10⁹ ডিভাইডেড বাই 1.6 × 10⁻⁻19 ডিভাইডেড বাই আর স্কয়ার। ওকে, গ্র্যাভিটেশনাল ফোর্স এফ জি বলো কত আসবে স্যার? জি ইন্টু বলো, জি ইন্টু মাস অফ ইলেকট্রন ইন্টু মাস অফ ইলেকট্রন, তার মানে মাস অফ ইলেকট্রনের স্কয়ার ডিভাইডেড বাই আর স্কয়ার। তাহলে কত আসবে? 6.67 × 10⁻⁻11 মাল্টিপ্লাইড বাই এক একটা ইলেকট্রনের মাস 9.1 × 10⁻⁻31 কেজি। এরকম ছোট ছোট জিনিস যার এখনো মনে নেই বাড়িতে তাড়াতাড়ি করো, নেক্সট ক্লাসের মধ্যে পরীক্ষা, রেজাল্ট যেন ঠিকঠাক আসে। আর পরীক্ষা খুব কাছাকাছি গিয়েও জিজ্ঞাসা করতে পারি, মুখেও জিজ্ঞাসা করতে পারি, একজনকে ধরে ধরে জিজ্ঞাসা করতে পারি। যাকে যেটা জিজ্ঞাসা করবো ওর কোশ্চেন স্যার ইজি, আমাকে কঠিন কেন জিজ্ঞাসা করছেন এরকম যেন না শুনে। এদিকে এফই বাই এফ জি আমি বলবো, তুমি এটা ক্যালকুলেশন করে সময় নষ্ট করো না, একটু কষ্ট করে মাথায় রাখো, তোমার জন্য অনেক ভালো হবে। 10⁻42 10⁻42। এবার কোশ্চেনটা উল্টো অনেক সময় জিজ্ঞাসা করে, আর বাচ্চা যেন ভুলভাল না দাগিয়ে আসো। যদি উল্টো হতো এফ জি বাই এফই তাহলে হতো 10⁻42। কোন ফোর্স বেশি স্ট্রং? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। সবসময় মাথায় রাখবে তড়িৎ বল অধিক শক্তিশালী, তড়িৎ বল অধিক শক্তিশালী। ঠিক আছে, টাস্ক লেখো। নেক্সট দিন ইলেকট্রিক ফিল্ড স্টার্ট হবে, ইলেকট্রিক ফিল্ড ইকুইলিব্রিয়ামের ওই পার্টগুলো। পেজ নাম্বার, হ্যাঁ পেজ নাম্বার 19 থেকে, পেজ নাম্বার 19 থেকে পেজ নাম্বার 30, পেজ নাম্বার 19 থেকে পেজ নাম্বার 30 এর মধ্যে থেকে কোশ্চেন থাকবে। পেজ নাম্বার 19 থেকে পেজ নাম্বার 30 হটস 1, পেজ নাম্বার 50, পেজ নাম্বার 50 1, 3, 4, 1, 3, 4, 9, 10, 11, চলে যাও ইয়েতে প্রবলেম সেট, ও সরি এমসিকিউ, পেজ নাম্বার 67 শেষ। তারপরে 67 পেজ নাম্বার 67, পেজ নাম্বার 67 1 থেকে 18, পেজ নাম্বার 67 10টা ছিল আগের দিন, আজকে 1 থেকে 18, 1 থেকে 18। আচ্ছা মাঝখানে এই যে এইগুলো ভেবো না যে করতে হবে না বা স্যার এখন বলছে না আর করতে হবে না, আসলে এর মধ্যে থেকে মাত্র এখনো পর্যন্ত একটা কোশ্চেনই তেমন ভাবে আছে, যে একটা সেকশন আছে না এই যে এখানে কি পার্ট বলে ওটাকে, গাদাখানেক দেওয়া থাকে কলম কালাম ম্যাচ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এগুলো লাস্টে একদিনে শেষ হয়ে যাবে। পেজ নাম্বার 81 1 থেকে 10, 1 থেকে 10 যেন ভালোভাবে থাকে, এটা মাস্ট নেসেসারি, একটা অঙ্ক যেন বাদ না যায়। 10 দাগেরটা স্পেশালি বলছি না ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট না, বাদলে 10 দাগেরটাই বাদবে, তো ভালোভাবে বেশি ফোকাস 10 দাগেরটাতেই করবে। 1 থেকে 10 পেজ নাম্বার 81, পেজ 1 থেকে 10 অ্যাডভান্স লেভেল, অ্যাডভান্স লেভেল আগের দিন ছিল 1, 2, 3, 4 মনে হয়,
তো আজকের 1 2 3 4 5 9 5 9 মিক্স ব্যাগ নিউমেরিক্যাল 1 2 3 4 8 মিক্স ব্যাগ নিউমেরিক্যাল 1 2 3 4 8 13 18 হ্যাঁ আজকে তাই দেখাচ্ছে না 18 19 20 18 19 20 প্রথম থেকে বলবো 1 2 3 4 8 13 18 19 20 13 18 19 20 ঠিক আছে। নেক্সট দিনের ক্লাসেও নিউমেরিক্যাল অনেকগুলো প্র্যাকটিস করতে হবে, তড়িৎ ক্ষেত্রতে বেশি টাইম দেওয়া যাবে না।